warm welcome to all of you present here today. I'm extremely happy to welcome you to this special webinar on the occasion of World Elephant Day, celebrated every year on 12th August. Today we are going to discuss a very important and interesting topic, elephant through the eyes of journalism. So before we begin, I'd like to start with a simple question. Why are elephants so important to our ecosystem? Elephants are not just one of the largest animal on earth, as we know. They are also one of the most important ecosystem engineers. They help maintain forests and grasslands, disperse seeds, create pathways through dense vegetation, and even create water sources that can be used by other animals. So, in many ways, when we protect elephants, we are also protecting the larger ecosystem that supports countless other species and includes us, human beings. But then the question comes, হাতি কেন এত চর্চার বিষয় এখন? এর একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হলো মানুষের সঙ্গে হাতির সংঘাত এখন অনেক বেশি সামনে আসছে। আমরা প্রায় খবর পড়ি এবং খবর দেখি হাতির লোকালয়ে ঢুকে পড়েছে, হাতির তাণ্ডবে বাড়িঘর ভাঙচুর, হাতির আক্রমণে মৃত্যু। আবার একইভাবে লেপার্ড বা অন্য কোনো ওয়াইল্ড অ্যানিমালস এর ক্ষেত্রেও আমরা শুনে থাকি এবং দেখে থাকি চিতাবাঘের আতঙ্ক, চিতাবাঘের হামলা, বন্যপ্রাণীর তাণ্ডব। ঠিক এই জায়গায় মিডিয়া এবং জার্নালিজমের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সাধারণ মানুষের কাছে ওয়াইল্ড লাইফ সম্পর্কে জানার অন্যতম প্রধান মাধ্যমই হলো মিডিয়া। একজন মানুষ হয়তো জঙ্গলে গিয়ে এলিফ্যান্ট বা লেপার্ডের বিহেভিয়ার তো নিজের চোখে দেখেনি, কিন্তু একটি নিউজ রিপোর্ট, একটি ভিডিও, একটা ফটোগ্রাফ বা একটা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি সেই ঘটনাগুলোকে দেখেছেন এবং সেই অনুযায়ী তাদের ধারণাও তৈরি করেছেন। তাই প্রশ্নটা শুধু হোয়াট হ্যাপেন্ড নয়, একজন রেসপন্সিবল জার্নালিস্টের কাছে আরো কিছু প্রশ্ন থাকা উচিত। Why did it happen? What caused it? What happened before this incident? এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হলো হাউ ক্যান উই প্রিভেন্ট ইট ফ্রম হ্যাপেনিং এগেন? ধরা যাক একটা ভিডিওতে দেখা গেল একটি হাতি একটি বাড়ি ভেঙে দিচ্ছে। ভিডিওটি খুব সহজেই একটা সেন্সেশনাল হেডলাইন তৈরি করতে পারে এভাবে, হাতির তাণ্ডব অথবা হাতির আক্রমণে আতঙ্কিত গ্রাম। এখানে একজন জার্নালিস্ট চাইলে গল্পটাকে কিন্তু অন্যভাবেও দেখাতে পারে। হাতিটা কেন সেখানে এসেছিল? সেই জায়গাটা কি আগে এলিফ্যান্টের চলাচলের কোনো করিডোর ছিল? তার হ্যাবিটেটের মধ্যে কি মানুষের বসতি তৈরি হয়েছে? খাদ্যের কোনো অভাব ছিল? জঙ্গলের আশেপাশে ল্যান্ড ইউজ চেঞ্জ হয়েছে কি? আবার বলতে পারি হাতির চলাচলের ট্রেডিশনাল রুট কি কোনোভাবে ওখানে বন্ধ হয়ে গিয়েছে? একইভাবে যদি একটি লেপার্ড কোনো মানুষকে আক্রমণ করে তাহলে কিন্তু হেডলাইনে ইউজ হয় ম্যান ইটিং লেপার্ড ক্রিয়েটস প্যানিক, এরকম বলেই গল্প শেষ করা তো যায় না। আমাদের জানতে হবে কেন লেপার্ড মানুষের এলাকায় ঢুকেছিল, তার হ্যাবিটেটের কি পরিবর্তন হয়েছে, সে কি আহত, অসুস্থ বা ডিসপ্লেস ছিল, নাকি মানুষের বসতি তার হ্যাবিটেটের খুব কাছে চলে আসছে। অর্থাৎ একই ঘটনাকে কিন্তু আমরা দুভাবে দেখাতে পারি। একভাবে আমরা শুধু কনফ্লিক্টটাকে দেখাতে পারি, আরেকভাবে আমরা কনফ্লিক্টের কারণটাও খুঁজে বের করতে পারি। And I believe the second approach is where true journalism becomes important. কারণ জার্নালিজম শুধু ঘটনা জানানোর মাধ্যমে তো নয়, জার্নালিজম মানুষের চিন্তা ভাবনাকেও প্রভাবিত করতে পারে। এখন একটা হেডলাইন যদি বারবার ওয়াইল্ড লাইফকে ডেঞ্জারাস, ভায়োলেন্ট, ভিলেন এভাবে তুলে ধরে, তাহলে সাধারণ মানুষের মধ্যে ভয় এবং নেগেটিভ পারসেপশন তৈরি হওয়া তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু একজন জার্নালিস্ট যদি একই ঘটনার পিছনে ইকোলজিক্যাল, সোশ্যাল কারণগুলো যদি তুলে ধরেন, তাহলে মানুষ ভয় পাবে না, বরং বুঝতে শিখবে। এখানেই জার্নালিজমের সঙ্গে ওয়াইল্ড লাইফ কনজারভেশনের কিন্তু একটা গভীর কানেকশন আছে। আজকে জার্নালিজমের একটা বড় অংশ খুব দ্রুত কাজ করার উপর টেন্ডেন্সি থাকে। একটি ঘটনা ঘটলো, খুব অল্প সময়ের মধ্যে রিপোর্ট তৈরি করতে হবে, হেডলাইন দিতে হবে, ভিডিও বানাতে হবে, পাবলিশ করতে হবে। ফলে অনেক সময় কি হয়, ফিল্ড রিসার্চের জায়গাটা কমে যাচ্ছে। একজন জার্নালিস্ট যদি একটা কনফ্লিক্টের ফিল্ড রিসার্চ করেন, তাহলে তাকে স্থানীয় মানুষদের সাথে কথা বলতে হবে, ফরেস্ট অফিসিয়ালসদের সাথে কথা বলতে হবে,
সায়েন্টিস্ট বা রিসার্চারদের সাথে কথা বলতে হবে। আবার দেখতে হবে সেই ঘটনাস্থলে হিস্টোরিক্যাল কোনো কনটেক্সট আছে কিনা। তারপর হয়তো তিনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ঘটনাটা শুধু একটি হাতি বাড়ি ভেঙেছে এতটা সিম্পল নয়। এর পেছনে রয়েছে হ্যাবিটেট লস, হিউম্যান সেটেলমেন্ট, এলিফ্যান্ট করিডোরস, ল্যান্ড ইউজ চেঞ্জ এবং আরো অনেক কিছু কারণ আছে। কিন্তু সমস্যা হলো এই যে এই পুরো গল্পটা লিখতে গেলে অনেকটা শব্দের প্রয়োজন হয়, অথচ একটি নিউজ রিপোর্টের জন্য সেই পরিমাণ স্পেস বা টাইম অনেক সময় পাওয়া যায় না। ঠিক এখানেই তৈরি হয় কমার্শিয়াল প্রেশার। কমার্শিয়াল প্রেশার বলতে অ্যাটেনশন পেতে হবে, ভিউজ পেতে হবে, ক্লিকস পেতে হবে, খুব দ্রুত নিউজ পাবলিশ করতে হবে। তবুও আজও এমন অনেক জার্নালিস্ট আছেন যারা এই দ্রুততার মধ্যেও সত্যিকারের যে রিজন সেটা খুঁজে বের করার চেষ্টা করেন। তারা শুধু বলেন না হোয়াট হ্যাপেন্ড, তারা চেষ্টা করেন ওয়াই ইট হ্যাপেন্ড অ্যান্ড হোয়াট ক্যান বি ডান, সেটাও মানুষের সামনে তুলে ধরতে হবে। And today we are fortunate to have one such experienced voice with us. And it is my privilege to introduce our speaker for today's webinar, Mr. Debashish Sarkar, a veteran journalist and science activist, and the founder of Skywatchers Association of North Bengal. His experience is journalism, science communication, and his engagement with nature and wildlife make him a very appropriate person to guide us through today's topic, that is elephant through the eyes of journalism. So Debashish sir, we are truly honored to have you with us today. And so without taking much more time, I would like to hand over the session to you, sir. Sir, আপনি শুরু করতে পারেন। Thank you very much. And very good evening to everybody. I do not know whether you have made my job tougher or simpler, because you have said a lot of things, good things about me, and how a journalist should approach towards something related to wildlife. কিন্তু ওকে, আমি তার আগে একটু জেনে নিই যে what should be the predominant medium, I mean the language for this webinar, Bengali or English? এনি বাংলাতে তুমি বললে সবথেকে ভালো হবে। আচ্ছা, ওকে, বাংলাতে বললে আমার সবচেয়ে বেটার হবে। ওকে, তুমি ইংলিশও বলতে পারো, কিন্তু বাংলাটা বেশি ইউজ করো আর কি। ওকে, প্রথমেই আমি এটা বলি যে আমার পরিচয়টা হচ্ছে পেশাদার সাংবাদিক। তো সেই ক্ষেত্রে আই এম নট ভেরি মাচ ওয়েল ট্রেইনড অন স্পিকিং, রাদার অন লিসনিং। তো আমার কোম্পানি আমাকে অনেক টাকা খরচ করে ট্রেন করেছে কি করে শুনতে হয় সেটা শেখাতে। তো আমি খুব ভালো বক্তা নই। তো সেদিক থেকে দিস প্রেজেন্টেশন উইল কন্টিনিউ অ্যাজ এ ফ্রি ফ্লো থিং, জাস্ট চলতে থাকবে। সো তার মাঝখানে কারো কোনো প্রশ্ন থাকলে পরে প্লিজ ফিল ফ্রি। আর তারপর যেটা টপিকটার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে, যখন আমাকে বলা হয়েছিল এটা করতে যে এলিফ্যান্টস থ্রু দ্য আইজ অফ জার্নালিজম, I was not very sure कि I'm a capable person to talk on this or not, because হাতিকে জার্নালিজম দ্য সাবজেক্ট পার সে কিভাবে দেখে, দ্যাট আই ডোন্ট নো। রাদার এখন একটা লার্জ চাঙ্ক অফ মিডিয়াতে যেরকম ভাবে হাতি বা ওয়াইল্ড লাইফ হ্যান্ডেলড হয় সেটা সম্বন্ধে আমার অনেক রিজার্ভেশন আছে। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে আমি আমার এই 26-27 বছরের সাংবাদিকতার জীবনে হাতিকে কিভাবে দেখেছি, তাহলে পরে সেটা একজন ইন্ডিভিজুয়াল জার্নালিস্টের চোখে কেমন ভাবে হাতি সেটা। তো আজকে আমি এই সেশনটাতে শেয়ার করতে পারবো আমার এক্সপিরিয়েন্স, যে আমি কি চোখে দেখেছি। কিন্তু আমার সাবজেক্ট বা আমার পেশাদারিত্বের জায়গাটা জার্নালিজম, how did journalism dealt with elephants during this past 25 years or 26 years, or that is dealing elephants in present days, that I don't know. I am incapable of speaking on that. So this will be my experience, my couple of experience on elephant things. তার সাথে সাথে বলে রাখি এই প্রাণীটা সম্বন্ধে আমি এক্সপার্ট নই, হ্যাঁ, এবং যে কারণে হতে পারে আমার বলার মধ্যে প্রাণীটার নিজস্ব অনেক কিছু হয়তো আমি বলে ফেলবো যেগুলো ভুল। আচ্ছা, আমি যখন কথা বলছি এখন কি একটা হাতির ছবি স্ক্রিনে দেখা যাচ্ছে? আমি এই হাতিটার ছবিটা রেখেছি তার কারণ হচ্ছে আমি আমার সারা জীবনে যত হাতির ছবি তুলেছি, খুব বেশি তুলিনি, অল্প কিছু,
তার মধ্যে এই ছবিটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এই ছবিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কেননা একটা ছবি না, অনেকগুলো গল্প বলে এটাতে। প্রথম, হাতির বাচ্চাটা, এটা একটা বাচ্চা হাতি। দ্বিতীয়ত, জল খাচ্ছে। তৃতীয়ত, ন্যাচারাল হ্যাবিটেট। এই হ্যাবিটেটে যে গাছপালাগুলো আছে সেটা দেখলে পরেই অনেকটা আইডিয়া করা যায় হাতি কোন কোন গাছপালার মধ্যে থাকতে ভালোবাসে। চতুর্থত, ওর পিঠের ওপরে যে মাটি ছড়িয়ে আছে তাতে বোঝা যায় যে হাতির বাচ্চা বা হাতি মাটি দিয়ে খেলতে ভালোবাসে। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা আছে এই ছবিটার মধ্যে, সেটা হচ্ছে বাচ্চাটার চোখের এক্সপ্রেশন। ইফ ইউ নোটিস কেয়ারফুলি, বাচ্চাটা না জল খাচ্ছে সামনে, আর পেছন দিকে নজর রেখেছে, মা আছে তো পেছনে, মা আছে তো পেছনে, আমাকে ছেড়ে চলে যায়নি তো। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, আমার এই 27 বছরের 26 বছরের সাংবাদিকতা জীবনের হাতি নিয়ে যতগুলি ইস্যু আমি ডিল করেছি, তার মনে হয় এটাই, তার মধ্যে আমার মনে হয় এটাই এখন হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, শুধু এই বাচ্চাটার না, সবকটা হাতির জন্য। আমার কোনো প্রোটেক্টর আছে তো, আমাকে প্রোটেকশন দেবার মতো, আমাকে শেল্টার দেবার মতো কেউ আছে তো? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, ওখান থেকে আমি শুরু করছি। আমি না টুকরো টুকরো করে কয়েকটা ঘটনা আমি শেয়ারিং, আমি স্ক্রিনটা অফ করলাম, আমি টুকরো টুকরো করে কতগুলো ঘটনা বলবার চেষ্টা করব। শুরু করছি আমি 2002 থেকে। মানে অনেকগুলো ছোট ছোট ঘটনা। আমি সাংবাদিকতা জীবনে এসেছিলাম 2000 সালে, ভাসতে ভাসতে, কোনো রকম কোনো টার্গেট না রেখে ভাসতে ভাসতে এসে পৌঁছেছিলাম। টাইমস অফ ইন্ডিয়াতে এসে ঠেকে গেছিলাম। এবার সেখানে আমি কাজ শুরু করলাম, কিন্তু একটা সুবিধা আমার হয়েছিল, যেহেতু শুরুটা আমার হয়েছিল খুব বড় একটা ক্যানভাসে, জাতীয় স্তরে। সেই সময় থেকেই টাইমস অফ ইন্ডিয়া সারা পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি কাগজ। তো সেই সুবাদে আমি একটা খুব বড় এক্সপোজার পেতাম, মানে অনেক লোকের কাছে আমার লেখাটা পৌঁছে দেবার সুযোগ পেতাম। কিন্তু একটা অসুবিধে ছিল, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, এটা আমাদের ট্রেনিং এর সময়তে বলা হয়েছিল। একটা অসুবিধে ছিল, স্টোরিটাকে গতকাল 3টে হাতি ইটকাট রোডের রাস্তায় দেখা গেছে, এটা কোনো স্টোরি হতো না। বা একটি হাতি একটি মানুষকে মেরেছে, সেটাও আমার কাছে কোনো স্টোরি ছিল না, যতক্ষণ না পর্যন্ত আমি খুঁজে বের করতে পারবো যে এই মৃত্যুটা হলো কেন। তো এই যে আমাদের ইন্ট্রোডাকশনে শুভশ্রী যে কথাগুলো বললেন, যে কি হয়েছে তার পাশাপাশি কেন বা কোথায় কিভাবে, এই ডিটেলগুলো দরকার হয়। হ্যাঁ, এটা না করতে হতো, তা না হলে পরে এই জাতীয় স্তরে এই স্টোরিগুলো বেরোতো না, আমি আমার স্টোরি পেতাম না কাগজে। হ্যাঁ, পাওয়ার কোনো প্রশ্ন ছিল না, যে কারণে ইট ওয়াজ এ কম্পালশন, ইট ওয়াজ এ প্রেশার। এবং সেই প্রেশার আমাকে কম্পেল করেছিল প্রত্যেকটা ইস্যুর ভেতরে ঢুকতে। একটা সুবিধে ছিল, এই যে তাড়াতাড়ি করতে হবে সেই তাগিদটা ছিল না, কেননা সেই রিলিফ বা সেই লেগ রুমটা আমরা পেতাম সেই যুগে। আমি একটা গল্প দিয়ে শুরু করি। তিস্তা ব্রিজ, ময়নাগুড়ি জলপাইগুড়ির মাঝখানে তিস্তা ব্রিজ, তার মাঝখানে সেখানে একটা চেকপোস্ট ছিল, এখন আছে কিনা জানি না। সেই চেকপোস্টে হঠাৎ ধরা পড়লো একটা জ্যান্ত হাতি স্মাগলড হচ্ছিল। আমার খুব মজা লেগেছিল যে হাতির দাঁত স্মাগলিং হয়, হাতির দাঁত স্মাগলিং হতে পারে, হাতির হাড় যেটাকে ফেক আইভরি করে বিক্রি করা হয়, বাজারে বিক্রি করা হয়, সেটা যেতে পারে, কিন্তু একটা জলজান্ত হাতি স্মাগলিং হচ্ছে। তো সেটা ঘাটতে গিয়ে অদ্ভুত জিনিস নজরে এলো। একটা তো কাগজপত্রের ব্যাপার তো থাকবে। মেঘালয় স্টেটে তার অনেক দিন আগে কয়েকটা হাতিকে টেম্পোরারিলি ধরবার এবং সেগুলোকে অন্য জায়গাতে কাগজে কলমে, অফিসিয়ালি কাগজে কলমে সেগুলোকে অন্য জায়গাতে পাঠিয়ে দেবার একটা পারমিট মেঘালয় সরকার ইস্যু করেছিল, এবং এটা ইস্যুড হয়েছিল 2000 সাল নাগাদ বা তারও আগে। তখন তো নেট কানেক্টিভিটি ছিল না, এত যে প্রত্যেকটা জিনিস থ্রু ইন্টারনেট ক্রস ভেরিফাই করবে, ক্রস চেক করবে, ইনস্ট্যান্টলি সেন্ট্রালাইজ ডেটাবেস থাকবে, সেসব ছিল না। কাগজের মধ্যে পারমিট হয়ে আসতো, স্টাম্প সিল ছাপ্পা মারা থাকতো। যেটা ধরা পড়লো সেটা হচ্ছে যে মেঘালয়তে পারমিট ইস্যু করা হয়েছিল, সেই পারমিটকে কপি বানানো হয়েছিল, এবং সাপোজ ওখানে 5টা হাতিকে ধরবার পারমিট ইস্যু হয়েছিল, সেই 5টা হাতির এগেনস্টে হয়তো
10টা 15টা 20টা হাতি পাচার হয়ে গেছে। যখনই যাচ্ছে সেই কাগজ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ওই 5টা পারমিটের একটা পারমিট। তো এবার এই জায়গাটাতে আটকে গেল, কেননা প্রত্যেকটা চেকপোস্টের প্রত্যেকটি যারা আছেন বন দপ্তরের বা যারা আছেন তাদের পক্ষে তো সেই সময়তে অন্য একটা স্টেটের বন দপ্তর কি করেছে সেটা চেক করা পসিবল ছিল না। সো ইট ওয়াজ এ বিগ প্রবলেম। তো আমি এখানে তখন ঘাটাঘাটি শুরু করলাম এবং অনেকটা দিন সময় লেগেছিল আমাকে। এখানে তখন সিএফ ছিলেন একজন উড়িষ্যার ভদ্রলোক, বিমল দা হয়তো নামটা বলতে পারবেন, আমি ভুলে গেছি। খুব হিউজ ফিজিক ছিল ওনার এবং উনি আমায় অনেক কিছু শিখিয়েছেন। তো সেই সময়তে অনেকের হেল্প নিয়ে আমি যেটা করতে পেরেছিলাম সেটা হচ্ছে থ্রু দ্য হোল কান্ট্রি বিগত 5 বছরে কতগুলো হাতিকে একটা স্টেট থেকে অন্য স্টেটে নিয়ে যাওয়ার জন্য পারমিট ইস্যু করা হয়েছে সেটা আমি ডিটেলটা এবং প্রত্যেকটা স্টেট কত হাতি রিসিভ করেছে সেটাও বের করেছিলাম। মজার জিনিস হচ্ছে থিওরিটিক্যালি যতগুলো আউটগোয়িং ইনবাউন্ড এন্ড যতগুলো আউটবাউন্ড এই ফিগারটাকে ম্যাচ করতে হবে। দুই একটা কম বেশি হতে পারে কিন্তু সেটা খুব নমিনাল হবে। ইন ট্রানজিট যেগুলো থাকবে সেই ফিগারগুলো ইনবাউন্ডে আসবে না। তার মানে ইনবাউন্ড ফিগারটাকে ছোট হতে হবে অল্প কিছু দেন দ্য আউটবাউন্ড ফিগার। প্রত্যেকটা স্টেটের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন যিনি আছেন এটা তার দায়িত্বের মধ্যে পড়ে একটা হাতিকে যদি বাইরে বের করতে তাহলে সেটাকে অ্যালাউ করা, এবং হাতি যদি উইদিন দ্য স্টেট এলো তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করা। এবং এটা CWLW এর সবকটা স্টেটের অফিস থেকে জোগাড় করতে বুঝতেই পারছেন যে কি পরিমাণ কাঠখড় পোড়াতে হয়েছিল। ইট টুক লং টাইম বাট ইট ওয়াজ এ বিউটিফুল স্টোরি। তখন দেখা গিয়েছিল তার মধ্যে যে যতগুলো আউটবাউন্ড হয়েছে, মানে যতগুলোকে CWLW সবাই মিলে থ্রু আউট দ্য হোল কান্ট্রি যতগুলো হাতিকে রিসিভ করেছেন তার সংখ্যাটা বেশ অনেকটাই বেশি দেন সবকটা স্টেট মিলে যতগুলো হাতিকে বাইরে বের করে দিচ্ছে। এবং এই গ্যাপটার কোনো আনসার কারো কাছে ছিল না, একটাই আনসার, সেটা হচ্ছে লাইভ অ্যানিমাল স্মাগলড হচ্ছে। সো দ্যাট ওয়াজ মাই কনক্লুশন ইন মাই স্টোরি। এই স্টোরিটা আমাকে 2002-তে আমি অনেক পরে জেনেছিলাম এই স্টোরিটা আমাদের অফিসের ভেতরে আমাকে একটা লিফট পেতে হেল্প করেছিল, যেটার অ্যাডভান্টেজ আমি পরে পেয়েছিলাম প্রমোশনাল ক্ষেত্রে এগুলোতে, বাট আমি তখনও জানতাম না এটা। সো এটা ছিল 2002-এর একটা স্টোরি। নেক্সট আসছি 2002-এরই আরেকটা ঘটনাতে। বাহুনডাঙ্গি বলে একটা জায়গা, সেটা হচ্ছে নেপাল বর্ডারে। আমি একটা ছবিতে যাব, আমি একটু স্ক্রিন শেয়ার করছি। আমি একটা ছবি দেখাচ্ছি। ছবিটা কি এসছে? একটা মৃত হাতির ছবি কি এসছে স্ক্রিনে? একটা মৃত হাতির ছবি কি এসছে স্ক্রিনে? না এখনো, হ্যাঁ এসেছে। এই হাতিটা মারা গিয়েছিল কোনো একদিন, এবং মারা যাওয়ার 1.5 দিন পরে মেচি বর্ডারে নেপাল সাইডে, এটা নেপাল সাইডের ছবি, সেখানে অনেক ডিপ জায়গাতে আমি গিয়ে, আমরা 2-3 জন গিয়েছিলাম, আমরা গিয়ে ঢুকতে পারি। অ্যাপারেন্টলি এই ছবিটার মধ্যে স্পেশাল কিছু নেই। ইজ দেয়ার এনিথিং স্পেশাল দ্যাট ইউ নোটিস? একটা ডেড এলিফ্যান্ট যেটা ডিকম্পোজ করা শুরু করে হয়ে গেছে, বডিটা তাই ফুলে গেছে, তাকে মাটিতে কবর দেওয়ার জন্য গর্ত খোঁড়া হয়েছে। বাট ইজ দেয়ার এনিথিং ভেরি আনইউজুয়াল? অ্যাপারেন্টলি নাথিং আনইউজুয়াল। এটা একটা ইউজুয়াল এলিফ্যান্ট ডেথ। এবার কিছু আনইউজুয়াল চোখে পড়ছে। এটা হাতিটার পেটের তলায় ম্যামারি গ্ল্যান্ডস লাইনের ছবি, প্রত্যেকটা টিট কেটে নেওয়া হয়েছিল হাতিটা। এবার আমি দেখাচ্ছি ছবিগুলো। এই ছবিটা হচ্ছে হাতিটার বার্থ ক্যানালের টিপটা, পেছনের দুটো পায়ের ফাঁকে। নখ তো তুলে নেওয়া হয়েছে, নখ অনেকেই তুলে নেয়,
কেননা নখ তো পচবে না, ডেড টিস্যু, নখ অনেকে তুলে নেয়, কিন্তু এইরকম ভাবে সফট টিস্যু, বার্থ ক্যানালের টিপ, সেটা কেউ কেটে নিয়েছে, টিট, তার টিপটাকে কেটে নিয়েছে। মানে ওই এলিফ্যান্টটা তার যতগুলো সেকেন্ডারি সেক্স অর্গানস, তার সব কটা কেটে ফেলা হয়েছে, কেটে কেউ নিয়ে গেছে। এবং গ্রামের লোকদের কথোপকথন, যেটা ফিল করা যায় কথোপকথনের মধ্যে, বক্তব্যের মধ্যে দিয়ে যেটা বুঝতে পারা যায়, সেটা হচ্ছে যে people were not ignorant of the reason, but they were tight-lipped. Not ignorant, but tight-lipped. ওরা জানে যে এটা কি হয়েছে, কিন্তু কেউ বলতে চাইছে না। তার অনেক কষ্টে বেরোলো যে ওগুলোকে কেটে নেওয়া হয়েছে, ল্যাজের লোম কেটে নেওয়া হয়, নখ নিয়ে যাওয়া হয়, দাঁত চুরি হতে পারে, কিন্তু এই যে সফট টিস্যুগুলো দুদিনের মধ্যে পচে যাবে, তাহলে কেন? ইট ওয়াজ আ বিগ ইস্যু। এটা একটা আনইউজুয়াল ব্যাপার আমার মনে হয়েছিল, এবং সেই সময়তে আমি খুব স্টান্ড হয়েছিলাম যে এইরকম একটা জঘন্য বিষয় যখন হচ্ছে, যে কোনো পৃথিবীতে কোনো কাজ কেউ, মানে চোর ডাকাতরাও যখন করে, তারা কেউ ওখান থেকে লাভ হবার অপশন না থাকলে পরে সেই কাজটা করবে না, বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ রান বাই অনলি ওয়ান ওয়ার্ড, দ্য ওয়ার্ল্ড ইজ রান বাই অনলি ওয়ান ওয়ার্ড, ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। হোয়াট এভার ইউ ইনভেস্ট, তার এগেনস্টে যে রিটার্নটা আসবে, সেটা যদি এনশিওর না হয়, তাহলে পৃথিবীতে কেউ কোনো কাজ করে না। আমরা আজকে ওয়েবিনারে বসে আছি, উই আর অলসো ডিপেন্ডিং, উই আর অলসো ওয়েটিং ফর সাম রিটার্ন টু কাম, and this effort and this bandwidth that you are consuming, all of us put together, that is the investment. However, ওই জায়গাটাতে আমার খুব অবাক লেগেছিল, এবং ইউ উইল বি সারপ্রাইজ টু নো যে এটার রিজনটা আমি যেটা বের করতে পেরেছিলাম খুঁজে, সেটা খুব কংক্রিট হয়তো হয়নি, কিন্তু বাট ইট ওয়াজ অ্যালার্মিং। সারা পৃথিবী জুড়ে সেই সময়তে টাস্কের ট্রেডের উপরে ভয়ঙ্কর রকম প্রেশার, হাতির দাঁতের ওপরে। সেই সময় কেনিয়ার কিছু পারমিটস, কেনিয়া থেকে আসা কিছু পারমিট ছিল, সেই পারমিটের এগেনস্টে সারা পৃথিবী জুড়ে হাতির দাঁত স্মাগলিং হতো। ইন্ডিয়াতেও দাঁতগুলো যেগুলো স্মাগলিং হতো, তার বেশিরভাগই কেনিয়ার কিছু অফিসিয়াল পারমিটের কপি, কাগজপত্র দেখিয়ে সেগুলো স্মাগলড হতো। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। সেই স্টোরিটাকে যখন ঘাটতে গিয়েছিলাম, তখন জানা গেল যে একবার সারা পৃথিবী জুড়ে, আমার এক্সাক্ট ইয়ারটা মনে নেই, সারা পৃথিবী জুড়ে হাতি আছে এরকম দেশগুলো, তারা সবাই হাতির দাঁতের গ্লোবাল ট্রেড বন্ধ করার জন্য দেয়ার ওয়াজ এ গ্লোবাল কনগ্লোমারেশন, এবং সেইখানটাতে ডিসিশন হয়েছিল যে প্রত্যেকে তার নিজের কাছে যত টাস্ক আছে সেটাকে পুড়িয়ে ফেলবে। এবার সেটা ভারতের পক্ষে খুব বেশি অসুবিধাজনক ব্যাপার ছিল না, বিকজ আমাদের স্টোর টাস্কের ভলিউম খুব বিরাট কিছু ছিল না। টাস্ক পজিশনকে পুরোপুরি ইল্লিগাল ডিক্লেয়ার করাকে, এবং কালেক্টরস আইটেম হিসাবে কালেকশন, সেটাকেও ইল্লিগাল করার সাথে সাথে যা টাস্ক আছে সরকারিভাবে সেগুলোকেও পুড়িয়ে ফেলা হবে। কিন্তু এই ডিসিশনটাতে বাদ সাধলো কেনিয়া, বিকজ কেনিয়ার অর্থনীতিতে হাতির দাঁত একটা বিরাট রোল প্লে করতে, এখন কি হয় জানি না, সেই সময়তে রোল প্লে করতো। সে দে নেভার ওয়ান্টেড টু ডিস্ট্রয় দ্যাট স্টক, এবং ওদের এই স্টকটা একটা হিউজ ভলিউমে ছিল। আই ডোন্ট রিকল দ্য ভলিউম। কেনিয়ার এই স্টকটা নিয়ে যখন কথা হলো, তখন ভারতবর্ষ থেকে একটা প্রপোজাল ছিল, বিউটিফুল প্রপোজাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে কেনিয়ার যে টোটাল স্টকটা আছে সেটাকে যদি পুড়িয়ে ফেলা হয়, তাহলে কেনিয়ার পক্ষে, কেনিয়ার ইকোনমির পক্ষে এই লসটাকে উইথস্ট্যান্ড করাটা পসিবল হবে না। তাহলে পরে ইন্ডিয়া অ্যান্ড আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ প্লাস আদার কন্ট্রিবিউটার্স, এইসব কান্ট্রিগুলো এরা সবাই মিলে যদি কন্ট্রিবিউট করে দ্য সাম, তাহলে পরে কন্ট্রিবিউট করে সেই ফান্ডটা দিয়ে কেনিয়ার এই দাঁতের টোটাল স্টকটাকে কিনে নেওয়া হোক। তো যদি সবাই মিলে কন্ট্রিবিউট করে কেনিয়ার এই দাঁতের স্টকটাকে কিনে নেয়, তাহলে কেনিয়ার অর্থনীতিতে কোনো অভাব হলো না, কোনো দেশকে এই বিরাট টাকা খরচা করতে হলো না। এবার এই পারচেস করা যে দাঁতগুলো, সেগুলোকে পুড়িয়ে ফেলা হোক। দ্যাট ওয়াজ এ বিউটিফুল প্রপোজাল হুইচ জাপান ডিড নট অ্যাকসেপ্ট। জাপান অ্যাকসেপ্ট করেনি, এবং জাপান অ্যাকসেপ্ট না করবার জন্য এই
স্টেপটা নেওয়া তখন পসিবল হয়নি। জাপান অ্যাকসেপ্ট করেন, তার একটা অন্য বড় কারণ। দ্যাট ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং স্টোরি। শুধুমাত্র জার্নালিস্ট হিসেবে এই ইস্যুগুলোকে দেখতে গিয়ে যেটা বুঝেছি সেটা হচ্ছে পৃথিবীর কোনো কাজ, কোনো স্মাগলিং, কোনো চুরি, কোনো ভালো কাজ ইউনিডাইরেকশনাল হয় না, ইউনিডাইমেনশনাল হয় না, তার অনেকগুলো ডাইমেনশন আছে। হাতির দাঁত যে স্মাগলিং হয়, চুরি হয়, অবশ্যই তার একটা জায়গা হাই প্রাইসড পারচেজার আছে, তা না হলে পরে দাঁতটা চুরি হতো না। কোনো চোরের এত শখ নেই সে শুধুমাত্র এই রিস্কটা নেবে প্রফিটের প্রপোজিশন বাদ দিয়ে। অ্যান্ড জাপান ইজ দ্য বিগেস্ট প্রফিট মেকার ফর দ্য এলিফ্যান্ট টাস্ক ট্রেডার্স এখনো। তার একটা অলটুগেদার সেপারেট স্টোরি, কেন সেটা যাই হোক। তো সেই সময়তে এই জাপানের অপোজিশনে এই এগ্রিমেন্টটা হতে পারলো না, সো সারা পৃথিবীর সমস্ত দেশগুলো অল্প অল্প করে কন্ট্রিবিউট করে কেনিয়া থেকে ওর টোটাল স্টকটা কিনে নিতে পারলো না, সো কেনিয়াকে অ্যালাউ করতে হয়েছিল যদি গ্লোবাল মার্কেটটা আমাকে অ্যালাউ না করে। সো পিপল হ্যাড টু অ্যাকসেপ্ট যে কেনিয়া থেকে টাস্ক এসছে, এটা যদি দেখানো যায়, প্রুফ করা যায়, তাহলে সেটা গ্লোবাল মার্কেটে ট্রেডিং হতে পারে। অ্যান্ড দ্যাট ওপেন দ্য ফ্ল্যাট গেট। তারপর থেকে যত টাস্ক বিক্রি হতো, চোরাই হতো, ধরা পড়তো, তার মধ্যে একটা লার্জ চাঙ্ক ফাইনালি গিয়ে দেখা যেত অ্যাট দ্য ভেরি টপ লেভেলে যখন পৌঁছে যেত, তখন সেখানে দেখা যেত লিগাল ডকুমেন্টেশন হিসেবে যে ইট ওয়াজ বিং ট্রেডেড এগেইনস্ট দ্য পারমিট ইন কেনিয়া। যদিও কেনিয়ার হাতির দাঁত এবং ভারতবর্ষের হাতির দাঁতের ক্যারেক্টার অনেক আলাদা হয়, এটা আমি আমাদের যারা এক্সপার্টস আছেন তাদের কাছে অনেকবার শুনেছি, ইভেন বিমলদার কাছ থেকে প্রচুর জিনিস জেনেছি। অভিযান তো প্র্যাকটিক্যালি আমার হাতি দেখার মাস্টার মশাই। তো এইবার এইখানে কিন্তু ওই যে আর কি, মানে কোর্টের যে জুডিশিয়াল অফিসার উনি তো আর হাতি এক্সপার্ট নন, কাজে ওনাকে আমাকে যদি দুটো হাতির দাঁত, একটা কেনিয়ান হাতি একটা ভারতবর্ষীয় হাতি দেখিয়ে বলে দেয় কোনটা, আমি থোড়ি বুঝতে পারবো। এবার সেখানে ডিসিশন নেবার অধিকারী যদি আমি হই, আমি তো ওটাকে দুটোকে একই বলে ধরে নেবো, সেইভাবে আমি ডিসিশন নেবো। তো যাই হোক, তো হাতির দাঁতের ট্রেড কিন্তু আটকানোর জন্য সেই সময়তে সারা পৃথিবীতে প্রচন্ড চাপ ছিল, এবং যে কারণে গ্লোবাল প্রাইস অসম্ভব রকম বেড়ে গেছিল। আর হ্যান্ডলিং এর রিস্ক যেহেতু বেড়ে গেছিল, যে কারণে হ্যান্ডলিং এক্সপেন্সও প্রচুর বেড়েছিল। তখন আমার এইটাকে ব্যাকগ্রাউন্ড করে মনে হলো যে আচ্ছা, ব্যাপারটা এরকম নয় তো যে দাঁত ট্রেড করতে যখন এত প্রবলেম হচ্ছে, ডিমান্ড আছে কিন্তু ট্রেড করা প্রবলেম, অন্য যে পার্টগুলোকে চট করে বোঝা যায় না বা যার কোনো ডিমান্ড অ্যাজ সাচ কিছু নেই, সেটার মধ্যে যদি আমরা ডিমান্ড ক্রিয়েট করে দিতে পারি আর্টিফিশিয়ালি, তাহলে তো হতেই পারে। এবং ডিমান্ড ক্রিয়েট করে দেওয়াটা, কোন একটা ওপিনিয়নকে ছড়িয়ে দেওয়াটা তো খুব বেশি মেহনত লাগে না। আমরা দেখেছি গণেশ কিভাবে দুধ খেয়েছে হাতির সুর দিয়ে, গণেশের সুর দিয়ে গণেশ দুধ খেয়েছিল না, সারা পৃথিবী, সারা দেশ কেঁপে উঠেছিল একদিনের মধ্যে। তখন ইন্টারনেট ছিল না, ভারতবর্ষে ইন্টারনেট স্প্রেড করে দেয়, বাট গণেশ দুধ খেয়েছিল। এখানে যারা আছে আমাদের এই ওয়েবিনার, তাদের অনেকেই হয়তো সেটা মনে নেই। ইট ওয়াজ পারহ্যাপস 92 or 93। একটা ভুল ওপিনিয়ন সারা দেশ জুড়ে নিমেষের মধ্যে ছড়িয়ে দেওয়া গেছিল। আমরা ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীকে 2 বছরের জন্য আমরা স্তব্ধ করে দিতে পেরেছিলাম ইনফ্লুয়েঞ্জা হচ্ছে বলে। মানে ইনফ্লুয়েঞ্জার একটা রকম ভেদ বা রূপভেদ সেই রকমই একটা হয়েছে বলে আমরা সারা পৃথিবীকে 2 বছরের জন্য স্তব্ধ করে রেখেছিলাম। আমাদের করোনা হয়েছিল। তো কাজে একটা ওপিনিয়ন তৈরি করতে ডিপেন্ড করে আমি পাবলিক রিলেশনটা কতটা এফিশিয়েন্টলি করব তার উপর। সো আই থট কি মেবি, কারণ নেপালে ওখানে যে লোকগুলোর সাথে কথা বলছিলাম, তারপরে যাদের কথা বলছিলাম নর্দার্ন নেপালে, তাদের প্রত্যেকের কথা হচ্ছিল যে এটা চায়নাতে যায়, কেন না এটা দিয়ে ওষুধ তৈরি হয়। সারা পৃথিবীতে অজস্র জিনিস আছে যেগুলোকে অ্যাফ্রোডিজিয়াক হিসেবে ইউজ করা হয়। তো সেই জন্য হতেই পারে যে এটাও সেরকম ভাবেই হয়তো হচ্ছিল। তো যাই হোক, কিন্তু এই ঘটনাটা বন দপ্তরের অন্যান্য অনেক সিনিয়র অফিসিয়ালসদের কাছে আমি জানতে চেয়েছিলাম, তাদেরও কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কারো আছে বলে আমি কারো কাছে পাইনি। আমারও তারপরে এই রকম ভাবে কোনো মৃত হাতির ক্ষেত্রে এরকম ঘটনা আমি আর দেখতে পাইনি। তো এখন আমার মনে হয় হতে পারে এটা বড় লার্জ স্কেল কিছু না হলেও হয়তো সেই সময়কার ওখানকার
স্থানীয় কিছু লোকের একটা ভুল ধারণার জন্য হয়েছিল, থ্যাঙ্কস গড যে সেটা আর বেশি ছড়ায়। এটা একটা অদ্ভুত রকমের ঘটনা। নেক্সট হচ্ছে আমার সাংবাদিকতার জীবনে যখন আমি শুরু করলাম, যখন আমি শিক্ষানবিশি করছি, প্রথম বছর খানেক হয়তো হয়েছে, সেই সময়তে আমি সামহাও, কি করে বলছি না, সামহাও আমি জানতে পেরেছিলাম যে একটি হাতি বাক্সা টাইগার রিজার্ভে একটি খুব বড় টাস্কার, সেটা পোচিং হবে। প্লিজ ডোন্ট আস্ক মি যে আমি কি করে জানলাম যে পোচিং হবে, জেনেছিলাম। তো আমি না সেই এই টাস্কারটা কোচিং হবে বলে আমি তার তাই নিয়ে একটা খুব শক্তপোক্ত করে একটা স্টোরি, একটা নিউজ স্টোরি তৈরি করে অফিসে পাঠালাম এবং এক্সপেক্ট করলাম যে এরকম একটা সনসনাটি ইনভেস্টিগেটিভ স্টোরি ডেফিনেটলি এটা ক্যারিড হবে। কিন্তু আমার যিনি সিনিয়র ছিলেন, অত্যন্ত অভিজ্ঞ একজন সাংবাদিক, যিনি আমাকে তখন ফিল্ড গাইড করেন, আমার সাংবাদিকতার শিক্ষক নির্মাল্য ব্যানার্জি, টাইমস অফ ইন্ডিয়ার পলিটিক্যাল এডিটর হয়েছিলেন উনি পরে। নির্মাল্যদা আমায় বললেন যে তোমার এই স্টোরিটা ক্যারিড হবে না। তা আমি খুব অবাক হয়েছিলাম যে এত খাটলাম স্টোরিটার পেছনে, এত রিস্ক নিলাম, কিন্তু এটা কেন ক্যারিড হবে না তাহলে? কারণ আপনি কি ট্রাস্ট করছেন না? বলছে না, দেখো এখানে ট্রাস্ট করা না করার কোনো বিষয় নেই, বিষয়টা ভেরি সিম্পল। ইউ ডু নট বিলং টু আ ইনভেস্টিগেটিভ এজেন্সি, তুমি বিলং করে একটা সংবাদপত্রের। সংবাদপত্রের কাজ হচ্ছে সংবাদ হলে সেটাকে সবাইকে জানানো। হাতিটা পোচিং হবে এটা তুমি কি করে জানলে? তুমি ইনভেস্টিগেটিভ এজেন্সি হলে তুমি জানতে পারতে, বন দপ্তরের লোক হলে হয়তো জানতে পারতে, তুমি পুলিশের লোক হলে জানতে পারতে, গোয়েন্দা হলে জানতে পারতে, বা জ্যোতিষ হলে জানতে পারতে, তার কোনোটাই তুমি নাও। ইফ দ্যাট ইজ সো, তাহলে তোমার কাছে সংবাদ এটা হতে পারে যে হাতিটা পোচিং হয়েছে, কিন্তু পোচিং হবে এরকম করে তো কোনো সংবাদ হতে পারে না। সো দ্যাট স্টোরি ওয়াজ নট ক্যারিড। এবং আমি খুব আক্ষেপের সাথে ওনাকে বলেছিলাম যে ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট উই হ্যাভ এ সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই স্টোরিটা যদি আজকে টাইমস অফ ইন্ডিয়াতে ছেপে বের যে এরকম একটা হাতিকে পোচিং করবার প্ল্যান হচ্ছে, তাহলে হাতিটা পোচিং হবে না, হাতিটা বেঁচে যাবে। তো হাসতে হাসতে ভদ্রলোক আমায় বলেছিলেন, আর প্রমাণ হবে যে তোমার স্টোরিটা ভুল। একটা হাতি পোচিং হতে চলেছে বলে আমি খবর লিখছি, যদি হাতিটা পোচিং না হয় তাহলে স্বাভাবিকভাবেই কমন রিডার্স তারা ভাববে যে হাতিটা আমার এই খবরটার ভিত্তিহীন ছিল। সো আমার জার্নালিস্টিক কম্পালশন, জার্নালিস্টিক প্রোটোকল কম্পালশন আমাকে বাধ্য করেছিল এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিতে। আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। বাট মনের মধ্যে একটা ভীষণ রকম ভাবে চোট পেয়েছিলাম। সো আই কেপ্ট কিপিং ট্র্যাক অফ দ্যাট এলিফ্যান্ট নিজের মতো করে। হাতিটা পোচিং হয়ে গেছিল কিছুদিন পর, হাতিটা পোচিং হয়ে গেছিল এবং ওর পোচাররা কেউ ধরা পড়েনি। 9 বছর পরে, আফটার 9 ইয়ার্স, আমি একটা ছবি দেখাচ্ছি, তার 9 কি 10 বছর পর একটা ছবি আমি তুলি, রাদার আমি সেই ছবিটা দেখাচ্ছি। কোনো একটি জায়গায়, কোন একটা অফিসের ভেতরে এই যে দাঁতটাকে কাঁধে নিয়ে আমি দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, এই দাঁতটাই ছিল সেই হাতিটার দাঁত। ইট ওয়াজ ভেরি পেইনফুল, ইট ওয়াজ ভেরি এই ছবিটা একটু বড় করে দেখানো যাবে না? এটা বড় হচ্ছে না, আমি তো ফুল স্ক্রিনে রেখেছি। না, তুমি ছবিটাতে ডবল ক্লিক করো দেখি। হয়েছে বড় একটু? না, তোমার গোটা উইন্ডোটা দেখাচ্ছে ফোল্ডার হ্যাঁ, সহ। মানে ছবিটা গোটা স্ক্রিন জুড়ে দেখাচ্ছে না কিন্তু। আমার এখানে তো গোটা স্ক্রিন জুড়ে দেখাচ্ছে। গোটা ফোল্ডারটাই দেখাচ্ছে, আর একদম কোনায় আপনার ওই ছবিটা, ওটা ভালো করে বোঝা যাচ্ছে না। তাই কি? হ্যাঁ হ্যাঁ আগের হ্যাঁ। ছবিও সেরকম দেখাচ্ছিল? না, আগের গুলো অন্যরকম দেখা, আগের গুলো যেরকম অরিজিনাল সেরকম দেখাচ্ছে। এটা আগেরটা বড় দেখিয়েছে, এটা দেখাচ্ছে না। ও আচ্ছা,
আচ্ছা আচ্ছা, আমি তাহলে এটাকে অফ করছি, অফ করে দিয়ে আবার দেখছি। রাইট রাইট। আমি স্টপ শেয়ারিং করলাম, করে আমি ব্যাক করলাম, এগেইন আমি শেয়ারে চলে গেলাম। এবার বড় করে দেখাচ্ছে একটা হাতির ছবি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা এবার এবার দেখা এবার যাচ্ছে দেখা ভালো করে। যাচ্ছে। হ্যাঁ ওকে, এই ডাক্তার ওজন ছিল 47 কেজি, 47 কেজি। যে সময়কার কথা বলছি সেই সময়তে আনকাট আইভরির একটা প্রাইসিং আমরা জানতাম, সেটা ছিল সেই সময়তে 1.25 লাখ পার কেজি আনকাট। তো গোড়াটা দেখে বোঝাই যাচ্ছে কুড়াল দিয়ে কাটা হয়েছিল, আর টিপটা সিজারের পরে সয়িং করা হয়েছিল। এবং এটা সিজড হয়েছিল। এটাকে কোন একটা লোকেশনের বের থেকে ট্রেডাররা বের করতে পারেনি, এটাকে এজিং করানোর জন্য মাটির তলায় পুঁতে রাখা হয়েছিল, এজিং করানোর জন্য। তার সাথে ওরা বলেছিল, মানে জানতে পেরেছিলাম, তার সাথে খানিকটা ব্লিচিং পাউডার, মানে মাটিতে পুঁতে দেওয়ার সময় ব্লিচিং পাউডার এবং চুন দিয়ে পোতা হয়েছিল, হ্যাঁ, যাতে এটা এজিং হয়। যাই হোক, বাট সামহাও আমার একটা রোগ চেপে গিয়েছিল হাতিটা পোচিং হওয়ার পর। আমি প্রচন্ড রকম শক হয়েছিলাম। আর তারপর থেকে আই কেপ্ট ট্র্যাক ফর মোর দ্যান 9 years till it was seized। তারপর ওটা সিজার হয় এবং আমার দুঃখটা কাটেনি, কিন্তু সিজার হওয়ার আনন্দে স্বাভাবিকভাবে আমি হাসছিলাম, আমার ভালো লাগছিল যে এটাকে বেরোতে দিই। So that was a very painful experience, কিন্তু মেনে নিতে হবে, সেইভাবে মেনে নিয়েছিলাম। ইট ওয়াজ বক্সা টাইগার রিজার্ভ টাস্কার 2002। অনেকেরই মনে আছে মেজর চৌহান তার ম্যাগনাম রাইফেল দিয়ে, আর এক্স আর্মি মেজর চৌহান তার ম্যাগনাম রাইফেল দিয়ে ওনাকে বন দপ্তর ডেকে এনেছিল একটা কোট আনকোট পাগল পুরুষ হাতিকে মারবার জন্য, যে হাতিটা বিগত 3 দিনে 12 জনকে না 13 জনকে খুন করেছে, মেরেছে। এবং হাতিটা অলমোস্ট 3-4 দিনের মধ্যে একটা ঘোস্ট হু ওয়াকস টাইপের একটা ইমেজ তৈরি করে ফেলেছিল। এটা বামনডাঙ্গির আমাদের বামনপুখরির ঘটনা, নেপাল বর্ডারে, যেখানে গাড়িধুরা বামনপুখরি এই অঞ্চলটাতে একটা হাতি 2002-তে মানুষকে মারতে শুরু করে, ফটাফট মারতে থাকে। এবং প্রচুর হাতি নিয়ে, কুনকি নিয়ে প্রচুর চেষ্টা করেও এই হাতিটাকে দিনের বেলা খুঁজে পাওয়া যায়নি কোথাও। ও কোনো একটা জায়গাতে লুকিয়ে থাকতো এবং রাতে বেরোতো। অদ্ভুত ক্যারেক্টার বেরিয়ে এসেছিল। বামনপুখরি জঙ্গল দপ্তরের অফিসটায় ঢুকতে গেলে যে মেইন রোডটা থেকে যে রেল একটা চেকপোস্ট আছে, সেটা ক্রস করে একটু উঠলেই জঙ্গল জায়গাতে, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যারাকটা আছে, তার ঠিক আগে রাস্তাটা টার্ন করে, মানে ব্যারাকের পরে রাস্তাটা ইউ টার্ন নেয়। একজন বন দপ্তরের কর্তা, তিনি ভোরবেলাতে 3টার সময়তে ফেস টু ফেস হয়ে পড়েন আমাদের এই হাতিটার কাছে। কিন্তু কিন্তু সেখানে সে বন দপ্তরের কর্তাকে হাতিটা কিছু করে। বাট এছাড়া যে সামনে এসছে, বন দপ্তরের সবাই বলে, আমিও জানি, শুনেছি যে হাতিরা নাকি ওই খাকি ইউনিফর্মটাকে চেনে এবং ওরা চট করে এই খাকি ইউনিফর্মকে এনিমি হিসেবে ট্রিট করে না। 3 দিনে 14 জনকে মারবার পর ওর লাস্ট ভিকটিম ছিল হচ্ছে
বামনপুকুরিতে, যেখানে আমরা ওই রাস্তাটা দিয়ে বামনপুকুরির দিকে ঢুকি, তার ডান দিকের ক্ষেত, এখন ওখানে বাড়ি, রিসোর্ট অনেক কিছু হয়ে গেছে। ওইখানে ওর লাস্ট ভিকটিম ছিল হচ্ছে একটা বাড়ির 8-10 ফুট উঁচু তার বারান্দা, সেখান থেকে একজন বৃদ্ধ ভদ্রলোককে টেনে নিচে নামিয়েছিল এবং নামিয়ে নিয়ে তাকে ছিঁড়ে দিয়েছিল। এত এত ক্ষেপে ছিল হাতিটা যে ওই ভদ্রলোকটির দেহাংশ যখন কুড়িয়ে বস্তায় তোলা হয়েছিল, তখন মাত্র 10 থেকে 12 কেজি মাত্র পাওয়া গেছিল। তার বাদ বাকিটা এত ছোট ছোট করে ছিঁড়ে ফেলেছিল, মানে ও ইট হ্যাজ ইটেন বললে পরে এইভাবে রিপোর্টিং হয়েছিল, ও চিউ করে ফেলেছিল। সবচেয়ে দুঃখজনক হচ্ছে হাতিটা চিউ করে ফেলেছিল ওর রাগে, কিন্তু সেটা সেই সময়তে আমাদের রাজ্যের বিভিন্ন সংবাদপত্রে রিপোর্টেড হয়েছিল ম্যান ইটার। It was very surprising. How could it be reported like that? Man eater elephant বলে ওকে রিপোর্ট করা হয়েছিল, এবং অদ্ভুতভাবে সেই সময়তে বন দপ্তর এটাকে অপোজ করে। বন দপ্তরের রেকর্ডেও এটা ম্যান ইটার হিসেবেই রয়ে গেছিল। এটা 2002 সালের কথা বলছি আমি, এটা ম্যান ইটার হিসেবেই রয়ে গেছিল। আমি শুরুতে বলেছিলাম যে দ্য টার্গেট ওয়াজ আ মেল রোগ এলিফ্যান্ট, তাকে এলিমিনেট করতে হবে। আর্মির এক্স আর্মি ম্যান, একজন শার্প শুটার, তাকে টাকা হলো মেজর চৌহান, সেটা দিয়ে উনি হাতিটাকে কিল করলেন এবং চোখের সামনে একটা হাতিকে গুলি করে ফেলে তার দৃশ্য দেখাটা যথেষ্ট পেইনফুল এক্সপেরিয়েন্স। এটা আমার মনে মেল না ফিমেল হবে। Yes, সেই জন্য আমি বললাম যে দ্য টার্গেট ওয়াজ টু কিল আ মেল রোগ এলিফ্যান্ট। কিন্তু তারপর যখন নাকি হাতিটা মরে পড়ে গেল, তার যখন অটোপসি হওয়া শুরু হলো, তখন দেখা গেল ইট ওয়াজ আ ফিমেল, নট অনলি ফিমেল, ইট ওয়াজ নট অনলি আ কাউ, ইট ওয়াজ আ ল্যাকটেটিং মাদার। হাতিটার টিপস অ্যাবসলিউটলি রাইট, ফুল অফ মিল্ক। তার আগে 3 দিন হাতিটা, 2-3 দিন কি তার বেশি কাউকে ফিড করেনি, এন্ড হাতিটার স্টমাকে কোনো ফুড ছিল না তার আগের 3 দিনে। এই সবকটা ঘটনাকে জুড়ে মাই কনক্লুশন ওয়াজ, এই হাতিটা হচ্ছে একজন মা, তার একটি বাচ্চা ছিল, সামহাউ সেই বাচ্চাটা লস হয়েছে বা হারিয়েছে। তার সাথে এই ঘটনাটার সাথে হাতি মানুষকে জুড়ে নিয়েছে, যে কারণে ও যাকে চোখের সামনে দেখেছে তাকেই মেরেছে। তো it was very painful. It was, I do not know whether it was rogue or not. কোনো একটা মা যদি তার বাচ্চাকে হারিয়ে ফেলে এবং তার সাথে যদি মানুষকে ডিরেক্টলি অ্যাটাচ করে ফেলতে পারে, তাহলে তার যে ভেঞ্জেন্স হবে সেটাকে আমরা পাগল বলে বলতেই পারি। কাজেই পাগল এলিফ্যান্ট তাকে মারতে হবে। 2002 সালে হাতি মারার পারমিশন এলো, হাতি মারার অর্ডার এলো। এটাও বন দপ্তরের খুব উঁচু স্তর থেকে আসে অর্ডারটা, এবং এর আগে 10-12 বছর কোনো পাগল হাতি মারা হয়নি, এটা মারা হলো। এবং এই মরে যাবার পর এই হাতিটাকে নিয়ে অনেক ওই গ্রামাঞ্চলগুলোর মধ্যে দেখা গেল ফিমেল। তার মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো অ্যাবসলিউটলি কারেক্ট তো কখনো নয়, এটা মেনে নিতে হয়। এন্ড ও যে ল্যাকটেটিং মাদার ছিল সেটা খুব পরে ওটাকে অফিসিয়ালি রিপোর্টেড হয়েছিল ওকে কুকুর কামড়েছিল, তাই ওর ইয়ে হয়েছিল, আমাদের হাইড্রোফোবিয়া হয়েছিল, জলাতঙ্ক রোগ হয়েছিল। বহু বছর পর, আজ থেকে 1-1.5 বছর আগে হবে হয়তোবা, আমি হঠাৎ করে দেখতে পেলাম যে আমাদের কোন একটা ফরেস্ট ডিপার্টমেন্টের কোন একটি সরকারি পোস্টিং, তাতে দেখতে পেলাম ওই হাতিটাকে স্মরণ করে একটা স্মৃতি ফলক কোথাও লাগানো হয়েছিল। তো একজন উচ্চ আধিকারিক ফরেস্ট ডিপার্টমেন্টের উনি বলেছেন যে এরকম একটি হাতি ম্যান ইটার হয়ে গেছিল, সে মারা গেছিল, তাকে উনি ওনার মতো করে ভালোই করেছেন যে এই ফলকটাকে আমরা আবার সারিয়ে তুলেছি।
তো তখন আমি ওনাকে বলেছিলাম, যে লিখেছিলাম যে আর কি, যে এই ঘটনাটার আমি সাক্ষী, এবং এটা কখনোই ইট ওয়াজ নেভার আ ম্যান ইটার। একটা হাতিকে এইভাবে ম্যান ইটার আখ্যা দিয়ে দেওয়াটা ঠিক না। এবং দেন আমি ওনাকে পুরো ঘটনাটা বলি, এবং উনি খুব স্পোর্টিংলি বিষয়টাকে নেন, তারপর হয়তো রেকটিফাই করেছেন। আমি জানি না যে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল রিপোর্টসে, অফিসিয়াল যে রিপোর্ট বা ডেটাবেস, তার মধ্যে এটাকে এইভাবে কানেক্ট করা হয়েছে কিনা, রেকটিফাই করা হয়েছে কিনা। বাট আমার ভালো লেগেছে যে হাতিটাকে মানুষ খেকো, এই গালি, হাতির জন্য মানুষ খেকো শব্দটা নিশ্চয়ই গালি, এই গালির হাত থেকে আমি ওকে মুক্ত করতে পেরেছি, যেহেতু তার জন্য আমার প্রায় 9-10 বছর বা 15-20 বছর টাইম, হ্যাঁ বেশি, 2002, আর এটা হচ্ছে 20-22 বছর সময় লেগেছিল হাতিটাকে অপবাদ থেকে মুক্ত করতে। তো যাই হোক, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে রোগ এলিফ্যান্টস 73 থেকে 76, মানে 1973 সাল থেকে 1976 সাল পর্যন্ত নর্থ বেঙ্গলে 23টা রোগ এলিফ্যান্টকে মারা হয়েছিল। 23খানা হাতি পাগল হয়েছে, তাকে মারা হয়েছে। ফাইন, তাহলে পরে কারণটা কি? সেই সময়তে আমি প্রাইমারি স্কুলে, কিন্তু এটা যখন নাকি এই বামন পুকুরের হাতিটা মারা যাওয়ার পর যখন জানতে পারলাম এই ঘটনাটা, যে পরে ঘাটতে গিয়ে পেলাম যে 23টা হাতিকে মারা হয়েছিল 73 থেকে 76-এ, তাহলে 76-এর পরে 76-এর পরে হাতি মারা হলো না কেন? 76-এর পরে আর হাতি পাগল হলো না কেন? কি কারণে? মজার জিনিস হচ্ছে, জানতে পারলাম যে এই 23টা হাতি মারা যাওয়ার পর এই ইনফরমেশনটা কোন একটি জাতীয় স্তরের পত্রিকার মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জানতে পেরেছিলেন, এবং উনি ওনার পিএমও কে সরাসরি আদেশ দিয়েছিলেন, প্রোব করো যে হোয়াট ইজ গোয়িং রং, কেন এত হাতি রোগ হয়ে যাচ্ছে, কেন এত হাতি পাগল হচ্ছে একটা জায়গায়। কারণ পাগল হলে তবে মারতে হবে, এবার মেরে ফেলা হয়েছে 23টাকে, নিশ্চয়ই পাগল হয়েছিল, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে তখন এই খোঁজাখুঁজি যখন শুরু হয়, অদ্ভুত ভাবে হাতিরও পাগল হওয়া বন্ধ হয়ে যায়। আর কোন হাতি তারপরে আমাদের নর্থ বেঙ্গলে রোগ এলিফ্যান্ট বলে মারা হয়নি, যেটা বহু পরে 2002, মানে 76 সালের পরে রোগ এলিফ্যান্ট কিলিং হয়েছিল 2002। আর এই বামন পোখরির রোগ এলিফ্যান্ট কিলিং যখন সাকসেসফুল হয়ে গেল, এবং সেই ব্যাপারটাকে ভীষণ পজিটিভলি প্রজেক্ট করা হয়েছিল, মেজর চৌহানকে ডেকে নিয়ে এসে পাবলিকলি ফরেস্ট ডিপার্টমেন্ট তথ্য কেন্দ্রে শিলিগুড়ি রামকিঙ্কর হলে একটা অনুষ্ঠান করে সেখানে ওনাকে বীরের সম্মান দিয়েছিল। দেওয়া যেতেই পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই। উনি, ওনাকে যে টাস্ক দেওয়া হয়েছিল, উনি সেই টাস্কটা পারফেক্টলি পারফর্ম করেছেন, সেই জন্য অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল, কাজেই ওনার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা হাতিকে মেরে ফেলা হলো, তার সঠিক ইনভেস্টিগেশন হলো না, কেন হাতিটা পাগল হয়েছিল, মারা গেল। সিস্টেম চেয়েছিল, সিস্টেম অ্যালাউ করেছিল, এবং মিডিয়ার স্পিডি বড় দুর্বল, তাড়াতাড়ি খবরের আমরা ভুলে গেছিলাম। যাই হোক, তো এই ঘটনা দেবাশিস স্যার, নেক্সট টপিকে যাওয়ার আগে আমি একটু বিমল স্যারকে বলবো কি, বিমল চন্দ্র স্যার, আপনি না একটু আপনার সাউন্ডটা একটুখানি মিউট করবেন, গুম 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 করে আওয়াজ হচ্ছে, সাউন্ডটা মিউট। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে স্যার। তো সিস্টেম অ্যালাউ করেছিল বলে হাতিটা হয়েছে, কিন্তু আমি খুব খুশি যে সেই সিস্টেমে, সেই ফরেস্ট ডিপার্টমেন্টে আবার কিন্তু যখন বললাম, তখন কিন্তু ওই উচ্চ আধিকারিক উনি কিন্তু খুব স্পোর্টিংলি ব্যাপারটা নিয়ে উনি আমার সাথে কমিউনিকেট করলেন, এবং বললেন যে আমি তো এই বিষয়টা একেবারেই জানতাম না, এটা রেকর্ড এরকম ছিল বলে আমি লিখেছিলাম, হাউএভার আমি এটাকে রেকটিফাই করার চেষ্টা করবো। তো আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে শুধু ওই স্মৃতি ফলকের মধ্যে না, আপনাদের যে অফিসিয়াল রেকর্ডটা আছে, যে লেজার আছে, তার মধ্যে যদি পসিবল হয় তো রেকটিফাই দ্যাট। এটা একটা অদ্ভুত আমার এক্সপিরিয়েন্স হয়েছিল। মজার জিনিস হচ্ছে 2002-তে বামন পুকুরের হাতিটাকে মেরে ফেলার পরে কিছুদিন পরে, কাপল অফ মান্থস, মেবি 1 or 2 months, আবার আরেকটা হাতি পাগল হলো। কারণ হাতি পাগল হলে সেটাকে এলিমিনেট করলে সেটা একটা বীরত্ব, এরকম একটা নোট, এরকম ন্যারেশন দাঁড়িয়ে গেল। সো জলপাইগুড়িতে আরেকটা হাতি দাঁড়িয়ে গেল যে সেও পাগল হয়েছে, তাকেও মারতে হবে। তো যাই হোক, সেই সময়তে একজন উচ্চপদস্থ জঙ্গল দপ্তরের আধিকারিক, তিনিও ঠিক মনের দিক থেকে এটা মেনে নিতে পারছিলেন না হয়তো। তো ওনার সাথে কথা হয়, তখন আমরা একটা আলোচনা করি আর কি, যে
ঠিক আছে, একবার রোগ যখন ডিক্লেয়ার্ড হয়ে গেছে তখন তো ওকে হয় মারতেই হবে, আর তা না হলে ওটাকে ডিক্যাটেগরাইজ করতে হবে। এবার রোগ হাতিকে পাগল হাতি আর পাগল নেই এইটা করে দেওয়া তো বড় কঠিন। তো জঙ্গল দপ্তরের সেই কর্তার ব্যক্তিটি উনি খুব চিন্তায় ছিলেন। উনি বলছেন যে কি করে করি বলুন তো, সেটা না হলে পরে তো হাতিটাকে মারতে হবে। তো আমি একটা খুব সহজ বুদ্ধি দিয়েছিলাম ওনাকে, ভেরি সিম্পল। আপনি আপনার যে খোঁজার দল তাকে দিয়ে 3 দিন খোঁজান, 4 দিন খোঁজান, আর তারা এসে রিপোর্ট করবে হাতিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাতিটাকে যদি 1 মাস ধরে খুঁজে না পাওয়া যায় আর কোনো ফ্রেশ কিলিং যদি না হয়, তাহলে পরে বোঝা যাবে যে রোগ এলিফ্যান্ট আর এখানে নেই, বা রোগ এলিফ্যান্ট আর রোগ নেই, কাজে হাতিটাও বেঁচে যাবে। তো এই সিম্পল আইডিয়াটাতে এই হাতিটা বেঁচে গিয়েছিল। তারপরে বোধহয় আর কোনো রোগ এলিফ্যান্ট কিলিং এদিকে হয়নি। It was a very different kind of experience. Sir, hello sir. Sorry to interrupt. Hello. Hello sir. Hello. হ্যাঁ Hello sir. হ্যাঁ, হাতিটার জেন্ডার কি ছিল? বুঝলাম না। হাতিটার জেন্ডার কি ছিল? I said it was a lactating mother, so tell me what was its gender? আচ্ছা স্যার, জলপাইগুড়ির যেটা সেটাও না 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 না, জলপাইগুড়ি যেটা that was male. থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। তো এটা এটা একটা 2003-এ বাঁকুড়াতে একটা হাতিকে রোগ ডিক্লেয়ার করা হয়েছিল বাঁকুড়ায়। সেই সময়তে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমার একটু উষ্ণ বাদানুবাদ হয়েছিল, কেননা সেই সময় আমি একটা খুব বড় করে স্টোরি করেছিলাম যে আমি একটা ফিল দিতে চেয়েছিলাম যে কিলিং ক্যানট বি আনসার টু কিলিং, ব্লাড এগেনস্ট ব্লাড এটা কোনো সিভিলাইজড ওয়ার্ল্ডে হতে পারে না, সিভিলাইজড সোসাইটিতে হতে পারে না। ইট ইজ ইনসিডেন্টাল দ্যাট ম্যান হ্যাজ গট দ্য ক্যাপাসিটি টু ডিসাইড, বাট প্র্যাকটিক্যালি ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল, ম্যান ইজ আ সিভিলাইজড অ্যানিমাল। সো উইথ দ্য এলিফ্যান্টস, হাতিও সোশ্যাল অ্যানিমাল, হাতিও সিভিলাইজড অ্যানিমাল, কিন্তু ইট ইজ ইনসিডেন্টাল দ্যাট আই এম এ বাইপেড অ্যান্ড ইটস এ কোয়াড্রুপেড। ইট রিমেইনস ইন ফরেস্ট, আমি থাকি শহরে। সো ইট ইজ ইনসিডেন্টাল, আমার হাতে অধিকার জন্মে গেছে, আমি ওর জীবন মৃত্যুর ডিসিশন নিতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমি যেমন নাকি আমার নিজের ক্ষেত্রে সবসময় ব্লাড এগেন্স্ট ব্লাড ডিসিশন তো নিই না, তাহলে পরে হাতির ক্ষেত্রে আমি কি করে ব্লাড এগেন্স্ট ব্লাড নিই? কোথাও একটা কিলিং হয়েছে, কোন একটা হাতি 2, 3, 4 লোককে মেরেছে, সেক্ষেত্রে প্রথম যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে ওর কিলিং এর রিজনিংটা কি। ওর কিলিং এর রিজনিংটা যদি লজিক্যাল হয়, ওর দিক থেকে রেশনাল হয়, তাহলে তো এই হাতিটা পাগল নয়। ও আমার মতো ভাবছে না বলেই সে পাগল হবে, তাতে হতে পারে না। তো যাই হোক, দ্যাট বাঁকুড়া এলিফ্যান্ট দ্যাট ওয়াজ অলসো সেভড, ওটাও সেভ হয়ে গেছিল। 7 এলিফ্যান্টস। এরপরে না একটা সময় একটা বড় ফেজ আসে, যে ফেজটাতে এই টাইপের ফিল্ড রিপোর্টিং অন এলিফ্যান্টস আমার অনেক কমে যায়। বিকজ 2003-এ আমি ট্রান্সফার্ড হয়ে যাই ইকোনমিক টাইমসে, যেখানে ফিনান্সিয়াল ইস্যুস আমার মূল বিষয় হয়ে দাঁড়ায়। তো সেই সময়তে আমি প্রচুর এই যে জাপানের যে ঘটনাটা, সেটা অনেক পরে, জাপান কেন অপোজ করেছিল সেটা আমি অনেক পরে জানতে পেরেছিলাম ইকোনমিক টাইমসের জন্য একটা স্টোরি করতে গিয়ে। বিকজ এটাকে মেনে নিতেই হবে, ওই যে বলেছিলাম যে পৃথিবীতে যা কিছু হয় সব কিছু পেছনে একটাই জিনিস কাজ করে, দ্যাট ইজ ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কাজে কোনো স্মাগলার যখন নাকি হাতির দাঁত নিয়ে স্মাগলিং করতে চায়, সেও ওই রিস্কটা হচ্ছে তার ইনভেস্টমেন্ট, তার এগেনস্টে অ্যাডিকুয়েট রিটার্ন ও চাইবে। ওই রিটার্ন, ওই রিস্কটা হচ্ছে ইনভেস্টমেন্ট। একটা টাইগার রিজার্ভ, কোনো একটা টাইগার রিজার্ভের মানুষের ভেতরের বোধহয় একটা ছবি আমরা দেখেছিলাম, লুঙ্গি পরে হাতে দোনলা বন্দুক, কাঁধে দোনলা বন্দুক নিয়ে 2 লোক হেঁটে যাচ্ছে জঙ্গলের মধ্যে মাঝরাতে, ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে। কিছুক্ষণ আগে ওইখান দিয়ে বাঘের যাওয়ার ছবি হয়েছে, তারপরে এই মানুষগুলো যাচ্ছে। দে আর পোচার্স, ঘৃণ্য জীব বলে প্রজেক্টেড, কারেক্ট। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে এই 2 লোক ওই ঘন জঙ্গলের মধ্যে বাঘ মারার জন্য দোনলা বন্দুক নিয়ে ঢুকেছে? মানে কতখানি রিস্ক নিয়েছে নিজের জীবনের। অ্যান্ড দ্যাট রিস্ক অবভিয়াসলি ও নিতে বাধ্য হয়েছে, বিকজ এর থেকে বেটার ওর কাছে, ওর হাতে অ্যাভেলেবল কোনো সোর্স অফ ইনকাম নেই।
এই রিস্কটা নিলে যে পরিমাণ টাকাও পাবে সেই আর্নিংটার মতো আর্ন করবার ওর কাছে আর অন্য কোনো অপশন নেই। সো হি হ্যাজ টেকেন দ্য রিস্ক। মজার জিনিস হচ্ছে আমরা এই লোকটাকে ধরতে পারবো, বাট এই লোকটাকে যে ফিনান্স করছে এই লোকটা তো বাঘটাকে মারবে, কিন্তু এই লোকটা কি বাঘের চামড়াটাকে এয়ার কার্গোর মধ্যে দিয়ে পাসন করতে পারবে? পারবে না। এই লোকটা কি চামড়াটাকে প্রসেস করতে পারবে বা করবে না। সো ইটস আ হোল র্যাকেট। আর গোটা র্যাকেটটাকে যে রান করাচ্ছে দ্য কিংপিন, দ্য ম্যান হু ইজ ইনভেস্টিং বিহাইন্ড দিস ফর এ ফরচুন, দ্যাট পারসন, দ্যাট জেন্টলম্যান, কোট আনকোট জেন্টলম্যান, দ্যাট ম্যান কিন্তু তার অফিসে বসে হি উইল কিপ অন মেকিং প্রফিট বিকজ দ্য সিস্টেম ক্যানট টাচ হিম। এখানে সিস্টেমের কোনো ফল্ট নেই, তাকেও তো একটা নিয়ম আইন কানুন মেনে চলতে হয়। এখানে প্রমাণ সাপেক্ষ ব্যাপার, কাজে সে প্রমাণ পাবে না বলে তাকে টাচ করতে পারবে না। তো এই রিস্ক যে যখন নেয় সেইখানে টাকার অঙ্কটা খুব বেশি হতে হবে। তো হাতির দাঁত পাচারের ক্ষেত্রেও এটাই অ্যাপ্লাই করে। তো সেটাই, এই হিউজ প্রফিটটা কোথা থেকে আসে সেটা করতে গিয়ে আমি ঘাটতে ঘাটতে জেনেছিলাম জাপান ইজ স্টিল ওয়ার্ল্ডস বিগেস্ট পারচেজার অফ আইভরি। Still Japan is the biggest purchaser of ivory globally. তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওখানে একটা বিউটিফুল মার্কেট আছে। হেঙ্কো অ্যান্ড ইনজয়েস, এই দুটো জিনিস তৈরি হয় হাতির দাঁত থেকে। জাপানের লোকেদের লেখার কোনো স্ক্রিপ্ট নেই, হরফ নেই, ওরা পিক্টোগ্রাফের লেখে, মানে ওদের ওই ওটাকে কি বলে, ওটাকে চিহ্ন, এক একটা ওয়ার্ডের জন্য এক একটা চিহ্ন। সো আমি যেমন নাম লিখছি DEBASIS, আমার হ্যান্ড রাইটিং এ লিখে দিলে পরে দ্যাট ইজ মাই সিগনেচার, দ্যাট ইজ মাই সাইন। ওয়েল, আমি আমার পুরো নামটা যখন লিখছি দেন ইট ইজ মাই সিগনেচার, DEBASIS, বাস। বাট হ্যাড আই বিন এ জাপানিজ সিটিজেন, আমি জাপানে থাকলে পরে আমার এরকম একটা নাম, এরকম অনেকগুলো অ্যালফাবেট দিয়ে তৈরি এটা হতো না, একটা স্পেসিফিক চিহ্ন হতো। সেই চিহ্নটা ভেরি প্রেশিয়াস অ্যান্ড ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড ভেরি সফিস্টিকেটেড হতে হবে, কারণ এতগুলো লোক তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা চিহ্ন। তার মানে এই চিহ্নটার ছাপ আমি যে জিনিসটা দিয়ে দেব, যে সিলটা দিয়ে দেব, সেই সিলটাকে এমন একটা বস্তু দিয়ে তৈরি করতে হবে যার সলিডিটি ইজ ভেরি হাই বাট দ্য মেটেরিয়াল শুড নট বি ভেরি হার্ড, যাতে চিজলিং ইজ ভেরি ইজি, মেশিনিং ইজ ভেরি ইজি, কেবলিং ইজ ভেরি ইজি, সফট, কিন্তু যে জিনিসটা বহুদিন টিকবে, সহজে নষ্ট হবে না, হার্ড মেটেরিয়াল কিন্তু কার্ভিং অ্যালাউ করবে, বিউটি ইন্ট্রিনসিক কার্ভিং অ্যালাউ করবে। and obviously the best material is elephant tusk, and তার পাশাপাশি আরেকটা গুড মেটেরিয়াল আছে রেড স্যান্ডাল, রক্তচন্দন। চন্দন কাঠে খুব ভালো কার্ভিং হয়, হলো তার থেকে অনেক ভালো হচ্ছে হাতির দাঁত, এটা চিরকে। সো আমি একজন জাপানিজ এলিট, সো আমি চাইবো একটা হেঙ্কো বানাতে হবে, আমার নামের একটা সিল তৈরি হবে, যে সিলটার যেখানে ইমপ্রেশনটা থাকবে সেটা হাতির দাঁতের, এবং সেটা আমি কালিতে লাগিয়ে ছাপ মারবো। মজার জিনিস হচ্ছে দাঁত কখনো সলিড ম্যাটেরিয়াল না, ইট ইজ পোরাস। সো আমি একে যখন কালিতে দেবো তখন ও কালি সাক করবে, সো এ কাগজে ইমপ্রেশন ফেলবে কিসের মতো, রাবার স্ট্যাম্পের মতো। রাবার স্ট্যাম্পে দিয়ে ছাপ দিলে পরে শুধু ছাপটাই পড়ে, তাতে রিলিফ হয় না। আমি যখন হেঙ্কো দিয়ে ছাপ দেবো সেই কাগজের মধ্যে রিলিফ তৈরি হয়ে যাবে, মানে এটা জেনুইন প্রুফ হবে। সো দিস হেঙ্কো এন্ড এর আরেকটা ফর্ম হচ্ছে ইনজয়েস, এই দুটো জাপানে তৈরি হয়, দিস আর দ্য বিগেস্ট কনজিউমার্স। আর আমাদের দেশে হাতির দাঁতের ওয়ান অফ দ্য বিগেস্ট কনজামশন ছিল হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রিতে। প্রত্যেকটা সেতার, প্রত্যেকটা তানপুরা, প্রত্যেকটা বীণা, প্রত্যেকটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, তার যে ব্রিজটা তৈরি হতো সেটা তৈরি হতো আগে হাতির দাঁত দিয়ে। বহুদিন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এখন এখানে এই ভেরি হার্ড পলিমার ইউজ হয়। তো যাই হোক, সোর্সকে মানে কনজামশনের জায়গাটাকে যদি আটকে দেওয়া যায় তাহলে পরে সব সময়তে যে কোনো ট্রেড বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি সোর্সে আটকে বা মাঝখানে যারা মিডলম্যান আছে তাদেরকে আটকে কোনো জিনিসের ট্রেডিং আমরা বন্ধ করতে পারবো না। হাতির দাঁতের ক্ষেত্রে সেটা প্রমাণিত হয়েছে। হাতির দাঁতের আমরা কনজামশনের জায়গাটাকে যদি বন্ধ করতে পারি, আজকে যদি সারা পৃথিবীর বিভিন্ন দেশ ডিপ্লোম্যাটিক লেভেলে যদি ইফ দ্য টেক ইট আপ উইথ দ্য জাপান গভর্নমেন্ট এবং এটা যদি আসে, ওপেন হয়, তাহলে পরে এটা বন্ধ হয়ে যাবে। বাট বিউটিফুল একটা বিষয় সেটা হচ্ছে জাপানে যারা হেঙ্কো ইউজ করে তারা প্রত্যেকেই বলে এটা আমি অনেক আগে বানিয়েছি।
এখন আমি জানি না ওটাকে চিজলিং করে সেখান থেকে স্যাম্পল নিয়ে এজ বের করা যায় কিনা আমি জানি না, তাতে এদের বিহাইন্ড দ্য বার্স পুরে দেওয়া যেতেই পারে, বাট জাপান ইজ এ পাওয়ারফুল কান্ট্রি নাও। আরেকটা জিনিস ইউজ হতো পাশা খেলার ছক্কা, এই যে ডাইস, যেটা পাশা খেলার, সে পাশা খেলার ডাইস তৈরি হতো হাতির দাঁতে, যেটার ইউজ আমাদের দেশে বহুকাল আগে বন্ধ হয়ে গেছে, এবং অন্যান্য যেসব দেশে পাশার প্রকারভেদ খেলা হয় সেই সব দেশেও এই হাতির দাঁতের ছক্কা বন্ধ হয়ে গেছে। এটা না যে তা সবাই ভেবেছে যে হাতি বাঁচাতে হবে তাই আমরা করছি, টাকা কম খরচা করতে, বিকজ এখন প্লাস্টিকের ছক্কা সস্তায় পাওয়া যায়। সো হাতির দাঁতের ছক্কা বন্ধ হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমাদের টাইমও তো আর হাতে খুব বেশি নেই, আর তো আমি লাস্ট মানে বলবো যে দাদা একবার তুমি ওই টাইগারের কাদম্বরীর একটু গল্পটা একটুখানি বল, এটা সবার খুব অভিযান আমাকে আগেও বলেছিল কাদম্বরীর গল্প করতে, কিছু না, সালটা মনে নেই আমার, 2009 হবে হয়তো, সেরকম সময়তে না হঠাৎ করে একটা রয়্যাল বেঙ্গল টাইগার রেলের ধাক্কায় মারা গেছে বলে একটা ঘটনা ঘটেছিল ফালাকাটার দিকে। একটা রয়্যাল বেঙ্গল টাইগার রেলের ধাক্কায় মারা গেছিল। তো ঘটনাটা না শোনার সাথে সাথে, খবরটা পাওয়ার সাথে সাথে আমার যেটা মনে হয়েছিল যে বাত কুছ হজম নেই হুই, বিকজ তখন বাই দেন আমি অনেকটা পোড় খেয়ে গেছি, সাংবাদিকতার জগতে বাই দেন আমি অনেকটা পোড় খেয়ে গেছি। সো আই ওয়াজ নট দ্যাট সেন্টিমেন্টাল, যে সেন্টিমেন্ট নিয়ে ওই হাতি কোচিং হবে বলে আমি লাফিয়ে পড়েছিলাম খবর লিখতে, বা খুব মন খারাপ হয়েছিল খবরটা ছাপা না হওয়াতে, সেই ইমোশন গুলো তো ইকোনমিক টাইমসে কাজ করতে গিয়ে আমার কাছে পুরো যে কোনো বিষয়, যে কোনো জিনিসটাই ভীষণ রকম ভাবে রুখা সুখা টাকার অঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো সেটা দিয়ে প্রত্যেকে ভাবে যাচ্ছে হাত, একটা বাঘ তো বিড়াল নয়, বা একটা বাঘ তো ছাগল নয়। তো ও রেল লাইনের ওপরে ট্রেনটা এগিয়ে এসে আমাকে আ রেল মুঝে মার, মানে আ বেল মুঝে মার, এরকম আ রেল মুঝে মার, এই জন্য দাঁড়িয়ে থাকবে কেন? আর যদিও দাঁড়িয়েই বা ছিল, তার মানে খুব দুর্বল ছিল। আচ্ছা, যদিও দুর্বল হয়ে থাকে, তাহলে যেখানে মরেছে তার থেকে বাঘ থাকতে পারে এইরকম জঙ্গল বহু দূরে, এত দূর এলো কোথায়? তখন তো টোটো গাড়িও ছিল না। তো এইগুলো ছিল আমার প্রশ্ন, তাহলে বাঘটা মরলো কি করে? তো যে সময়তে বাঘটা মারা গেছে রেলের ধাক্কায় বলে খবরটা পেলাম, তার মধ্যে ঘন্টা 2 পার হয়েছে। যেদিক থেকে ধাক্কাটা হয়েছে সেখানকার টেলটাল সাইন, আমার ছেলে ওখানে ছিল, আমার লোক, সেখান থেকে বোঝা গেল যে বাঘটা যে চোট খেয়েছে বা যা হয়েছে সেটা আসছিল হচ্ছে গৌহাটির দিক থেকে গাড়িটা। ভেরি সিম্পল, কাটিহারের ডিআরএম এর অফিসে ফোন করে বললাম যে একটা ট্রেন যদি ফালাকাটা ক্রস করে থাকে, গুডস ট্রেন বা হোয়াট এভার, সেইটা 3 ঘন্টার মধ্যে কত দূর গিয়ে পৌঁছতে পারে। আমি সেই ডিস্টেন্সটাকে নিয়ে যদি রেল লাইনটাকে ব্লক করি, তার মাঝখানে যতগুলো ট্রেন এখন অন ট্র্যাক আছে সবকটার স্টেশনে, নেক্সট স্টেশনে যদি ইঞ্জিনের সামনেটা দেখা যায়, তাহলে পরেই চিহ্ন পাওয়া যাবে রেলে ধাক্কা লেগেছে কিনা। এবার সেই কাজটা করবার জন্য ডিআরএম সাহেব বললেন যে হ্যাঁ, এটা থিওরিটিক্যালি তো পসিবল, বাট এটা কতটা করে ওঠা যাবে সেটা আই ডোন্ট নো। তো ওনারে আই ডোন্ট নো এই কথাটাই বুঝে গেলাম যে হয়তো কাজটা হবে না, বাট এই উটকো ঝামেলাটা। তো আমি ওনাকে এটাও বললাম যে দেখুন, জঙ্গল দপ্তর কিন্তু আপনাকে পিন ডাউন করবে আপনাদের রেলকে, বাট রেল না সবসময়তেই ওরা খুব ক্যাজুয়ালি সাহস করে নিতে পারে, জঙ্গল দপ্তরকে ওরা পাত্তা দেয় না। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ওরা স্টেট ফরেস্ট ডিপার্টমেন্টকে পাত্তা দেয় না। তার কারণ দুটো, এক নম্বর হচ্ছে রেলওয়ে ইজ গভর্নড বাই রেলওয়ে অ্যাক্ট দ্যাট ক্যান সুপারসিড এনি আদার অ্যাক্ট ভারতবর্ষে। এরা ব্রিটিশরা করে গেছিল, আমরা এখনো ফলো করছি। আর তার পাশাপাশি আরেকটা জিনিস, আমাদের রাজ্য বন দপ্তর তাদের রিসোর্স বা টাকার অঙ্ক সেটাও কিন্তু স্পেয়ারেবল মানি, সেটাও রেল দপ্তরের তুলনায় অনেক ছোট। এবং এইটার জায়গাতে রাজ্য বন দপ্তর কখনো নিজের এই রূপ দেখাতে পারেনি যাতে রেল দপ্তর কনসার্ন হয়ে উঠতে বাধ্য হয়। এটা দোষ গুণের ব্যাপার নয়, এটা হয়ে গেছে। একটা রাজ্য তার একটি দপ্তর, আর এদিকে
কেন্দ্রীয় সরকারের রেল, যে আবার নিজে ইন্ডিয়ান রেলওয়ে অ্যাক্টের ইমিউনিটি এনজয় করছে, কাজে তার সঙ্গে লড়াই করাটা রাজ্য বন দপ্তরের পক্ষে সবসময় তো কঠিন। সেই কঠিন লড়াইটা হয়তো খুব বেশি হয়ে ওঠেনি, তো এরা খুব ক্যাজুয়ালি ট্রিট করে। তো সেখানে ওই রেল গাড়িগুলোকে, রেলের ইঞ্জিনগুলোকে চেক করা হয়নি। কিন্তু তারপরে ওই বাঘটার যখন নাকি ইয়ে করা হলো, কি বলে, অটোপসি করা হলো, সেই সময়তে দেখা গেল যে ওর রিবসে ছিল, মাথায় ইনজুরি ছিল, ও লিভারে খুব চোট খেয়েছিল। তো যাই হোক, এই ঘটনাটা আরো তো বলে যে কোন একটা জায়গায় কোন একটা ঘটনা ঘটলে তার সিগনেচার থাকবেই। পরের দিন ওই জায়গাটায় পৌঁছেছিলাম এই সিগনেচার খোঁজার জন্য। কিছু সিগনেচার তো অবশ্যই পেয়েছিলাম, কিন্তু তাতে এটা বিশ্বাস করাটা খুব কঠিন ছিল যে বাঘটা রেলের ধাক্কায় মারা গেছিল। তো ফাইনালি আরো অনেক কিছু, অনেকগুলো জিগসো পাজল জোড়া লাগিয়ে মোটামুটি একটা ছবি বানানো গিয়েছিল যে বাঘটা হয়তোবা কাছাকাছি কোন একটা হাইওয়েতে রাতে কোন একটা ট্রাকের ধাক্কা খেয়েছিল। তারপর বাঘটাকে শিফট করানো হয়েছিল, ট্রাকের ধাক্কা খেয়েছিল বা কিছু ধাক্কা খেয়েছিল, দেন ইট ওয়াজ শিফটেড, ওকে এনে ফেলা হয়েছিল ওখানে। তো যাই হোক, এই জায়গাটাতে এই বাঘের ঘটনাটা যখন নাকি যেদিন ঘটলো, ইনভেস্টিগেশন বা ঘাটার পরে না, আগে, সেই সময়তে আমি একটা স্টোরি লিখেছিলাম। ইংরেজি স্টোরির হেডলাইন ছিল, শুরুটা ছিল বাংলা দিয়ে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাসের মধ্যে কাদম্বিনী নামে একটি চরিত্র ছিল, যে চরিত্রটি মারা গেছিল বলেও সবাই বিশ্বাস করতে, কিন্তু আসলে মরেনি। ওকে সতীদাহর জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ওর হাজবেন্ডের সাথে, ডেড হাজবেন্ডের সাথে ওকে চিতায় তুলে দেওয়া হয়েছিল। সেই সময় প্রচন্ড ঝড় জল হয় বলে সবাই পালিয়ে যায়। কাদম্বিনী মরেনি, ভীষণ রকম ভাবে ইনজিওর্ড হয়েছিল আগুনে, তারপরে বেঁচে গেছিল। কিন্তু যখন ও ফিরে আসে, সোসাইটি ওকে অ্যাকসেপ্ট করে না। ফাইনালি ও দৌড়ে গিয়ে একটা কুয়া ছিল সেখানে ঝাঁপ দেয়, চিৎকার করতে করতে ঝাঁপ দেয়, মরি নাই গো মরি নাই। তো লাস্টে লেখা ছিল, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তো এই বাঘটা যখন মারা গেল, তখন আমি এই ফ্রেজটা দিয়েই স্টোরিটা শুরু করেছিলাম, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এই বাঘটা মরেছিল বলেই তো প্রুফ হয়েছিল যে উত্তরবঙ্গের জঙ্গলে এখনো হয়তো বাঘ আছে। আমি 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 এই আমি কখনোই স্মেল করার চেষ্টা করিনি যে এটা কোনো ক্যাপটিভ টাইগার মরে গিয়েছিল কিনা, আমি এটা স্নিফ করার চেষ্টা করিনি, আমি এটা ভাবার চেষ্টা করিনি, এটা বোঝার চেষ্টাও করিনি। আমি কেউ অলিক কল্পনা করলে বা একটা কল্পনা করলে ভেবে নিতেই পারে কোনো একটা জায়গায় ক্যাপটিভ কোন একটা মারা গেছিল, সেটাকে ওখানে দেখিয়ে দেওয়া হয়েছে, তারপরে হিসাব মিলিয়ে দেওয়া হয়েছিল, হতে পারে, আমি জানি না সেগুলো। বাট বাঘটার মৃত্যুটা খারাপ করেছিল যেটা, যে একটা টাইগার মারা গেল, ভালো করেছিল প্রমাণ করলো যে উত্তরবঙ্গের জঙ্গলে 2008 নয়, তখনও টাইগার ছিল। তো যাই হোক, অপ্রাসঙ্গিক হয়ে গেল এটা হয়তোবা, এই কেননা হাতির আসরের 19709 19709 না না না, এটা 2013-তে 19709 কবিগুরু এক্সপ্রেস, সেটা 13ই নভেম্বর 7টা হাতিকে র্যাম করেছিল, একটা 50টা এলিফ্যান্টের একটা হার্ড। এটা বোধহয় আমাদের এই কিলার ট্র্যাক যে শব্দটা, ওয়েল ইনসিডেন্টালি এই জংশন থেকে, শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার পর্যন্ত যে ব্রডগেজ লাইনটা, এটা মিটার গেজের পরে যখন নাকি ব্রডগেজ হয়, সেই সময়তে ওখানে গেজ কনভার্সন যখন হয়েছিল, সেটা নিয়ে WWF একটা মামলা করেছিল, সেটা যদি ওরা হেরে গেছিল, তো রেল জিতেছিল। তো সেই সময়টাতে একটা হাইকোর্টে তৈরি করে দেয় একটা অবজারভেশন কমিটি তৈরি হয়েছিল, তার মধ্যে এক্স অফিসিও পার্সন হিসেবে আমিও ছিলাম। বিকজ এই মামলাটা যখন WWF এর সাথে ইয়ের হয়, রেল দপ্তরের হয়, তখন তাতে আমার অনেকগুলো স্টোরি ইউটিলাইজড হয়েছিল, কোর্টে সাইটেশন হিসেবে গেছিল। তো সেই সময়তে আমি ওখানে ওই কমিটিটা মেম্বার ছিলাম, কিন্তু নামেই মেম্বার ছিলাম, একটাও মিটিং ওর হয়নি। তো
এই ট্র্যাকটা কনভার্সন হয়ে যায়, হাইকোর্ট অর্ডার দিয়েছিল ওটা কনভার্সন ওকে করার জন্য, তো কনভার্সন হয়ে যায় এবং হাতি মরতে থাকে। তো ওই ট্র্যাকটার কিলার ট্র্যাক নামে এখন অনেকেই জানে, বা সংবাদ জগতে বহুদিন একটা কিলার ট্র্যাক নামে চলতো। এই কিলার ট্র্যাক শব্দটা এই রেল লাইনটার জন্য প্রথম আমি ইউজ করেছিলাম। এবং সেই কিলার ট্র্যাকের সবচাইতে সিঙ্গেল লার্জেস্ট ইনসিডেন্ট ছিল হচ্ছে 13ই নভেম্বর 2013, যেদিন 5:40 সেখানে জলঢাকা রিভার ব্রিজের কাছে আলিপুরদুয়ার ডিভিশনে আসাম বাউন্ড জয়পুর কামাখ্যা কবিগুরু এক্সপ্রেস 19709 সে র্যাম করে 7টা হাতি মারা যায় একসাথে। এটা আমার দেখা রেল লাইনে সবচেয়ে বড় দুর্ঘটনা। আর ন্যাচারাল ডেথের মধ্যে এই লিশ বা ঘিস কোনো একটা নদীর রিভার বেডে 11টা হাতি না 7টা কি 11টা হাতি একসাথে বাজ পড়ে মারা গেছিল। সেটা আমার দেখা সবচাইতে বড় ন্যাচারাল ডেথ। আর আমার চোখে দেখা সবচাইতে সেন্টিমেন্টাল, সবচাইতে দুঃখ পেয়েছিলাম যেটাতে, একটা ছোট্ট বাচ্চা হাতির মৃত্যু আজ থেকে ঠিক 2 বছর আগে গজলডোবা রোডে গেট বাজারে। সেই হাতিটা গ্রামের মায়ের কাছ থেকে ছাড়াছাড়ি হয়ে গেছিল মানুষের ধাক্কাধাক্কিতে, জঙ্গলি হাতি, কিন্তু বাচ্চাটা 1 বছর বয়সে মায়ের থেকে ছুটে যায়। আর ওই আশেপাশের গ্রামগুলোর মধ্যে পোষা কুকুরের মতো হয়ে গেছিল। এর বাড়িতে গেলে এ একটা লাউ খাইয়ে দেয়, আদর করে দেয়, ও চলে যায়। ওর বাড়িতে গেলে সে আরেকটা কলা গাছ দিয়ে দেয়। এই করে হাতিটা 1 বছর কাটিয়ে দিল ওই গ্রামগুলোতে। তারপরে এক বর্ষার রাতে রাত 1টা নাগাদ গেট বাজারে সেখানে হাতিটা এই বালু নিয়ে আসার যে ডাম্পার গাড়ি তার ধাক্কাতে হাতিটা মারা যায়, স্পটেই মরে যায় বাচ্চাটা। যাই হোক, মরে যাওয়ার পরে অনেক হয়েছিল, 500 টাকা ফাইন, 500 টাকা চার্জ দিতে হবে বালির গাড়িকে, বাট তারপরে সেটা 50 টাকা হয়ে গেল। তারপরে আমাদের এখানে যারা অ্যাক্টিভিস্ট যারা আছে তারা এটা নিয়ে আন্দোলনও করেছিল। যাই হোক, বাট দ্য থিং রিমেইনস দ্য সেম। তো আমার জীবনের হাতি নিয়ে অল্প কিছু অভিজ্ঞতা বললাম, এর বাইরেও অনেক কিছু আছে, অনেকগুলো ঘটনা আছে। যার এই যতগুলো ঘটনা বললাম সেই ঘটনাগুলোর মধ্যে যা যা কিছু আমি বললাম তার সবটাই হচ্ছে প্রত্যেকটাই ইনসিডেন্টের কেসের সারফেসে যা আছে, টপ অফ দ্য সারফেস, অ্যাবাভ সারফেস যা আছে তাই। এবার এর পেছনে অনেক ইনফরমেশন হয়তো আমি পেয়েছি যেগুলো আমি সারফেসে আনিনি, সেই ইনফরমেশনগুলো আমি এখানে বললাম না। তো কারো যদি এগুলো নিয়ে কোনো কিছু বলবার থাকে বা প্রশ্ন থাকে তো প্লিজ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ। স্যার এলিফ্যান্ট করিডোর মানে কি? এটা হাতি দাদা ভালো বলতে পারবে। ওই যে করিডোর দিয়ে হাতিরা হাঁটে এরকম একটা কিছু হবে আর কি, এরকম একটা কিছু। হাতিরা তো অনেক দূর দূর যায়, ট্রাভেল করে, দল বেঁধে থাকে। তো এরাই হাঁটবার সময়তে যেখানে যখন ইচ্ছা তখন সেখানে যায় না। এরা যদি মুভ করতে ওদের নিজস্ব কিছু জায়গা জুড়েই ধরেই ওরা যাওয়ার চেষ্টা করে, সেইগুলোকে বলে করিডোর। মানে ব্যাপারটা হচ্ছে যে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়ার যে রাস্তা, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যাওয়ার যে রাস্তা, সেটার মাঝখানে যে রাস্তাটা হয়, যে পাথটা, ওইটাকে আর কি করিডোর বলে। কিন্তু সেটা বাড়ি হতে লাগে। এবার বাড়ি থেকে যদি রাস্তায় যায়, বাড়ি থেকে রাস্তায় যাওয়ার যদি কোনো রাস্তা থাকে সেটা কিন্তু করিডোর হবে। বোঝা গেল তো? মানে আমার এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার যে রাস্তাটা সেটাই হচ্ছে করিডোর। ওয়ান হ্যাবিটেট টু অ্যানাদার। এবার হাতির জন্য এই ডোলো, হাতির জন্য বাড়ি কোনটা? হাতির জন্য জঙ্গলই একটা বাড়ি, তাই না? হাতির জন্য তো জঙ্গলই একটা বাড়ি, একটা জঙ্গলে ওর একটা বাড়ি। তো সেই বাড়ি থেকে সেখানেও মুভ করছে যে জায়গাতে, সেটা করিডোর হলো, তাই তো অভিযান? হ্যাঁ একদম 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 তাই। বুঝলাম না। এটা কি মাইগ্রেটেড রিলেশন কিছু? এলিফ্যান্ট মাইগ্রেশন, এটা একটা বড় ডিবেটেড ইস্যু। আমি যতদিন পর্যন্ত হাতিকে নিয়ে শুধু সংবাদের ইন্টারেস্টে ঘেটেছি ততদিন এটা বুঝতাম না, কিন্তু তারপরে যখন নাকি হাতি দেখতে বেশ ভালোই লাগে, মানে জঙ্গলের মধ্যে চুপচাপ দূর থেকে দাঁড়িয়ে হাতি দেখতে বেশ ভালো লাগে। তো এই করে যখন নাকি কারো কারোর সাথে, কখনো বিমলদার সাথে গেছি, কখনো অভিযানের সাথে গেছি, তো সেইগুলো যখন করলাম তখন থেকে কিন্তু আমার এই করিডোর শব্দটার বা মাইগ্রেটরি এলিফ্যান্ট
এই বিষয়টা কি সেটা নিয়ে আমার কিন্তু আবার ধারণাটা বলে কিছু আছে কিনা বা থাকতেও পারে। তবে পাখিরা যেরকম 6000-7000 কিলোমিটার মাইগ্রেশন করলে ওকে মাইগ্রেটরি বার্ড বলে, হাতিদের ক্ষেত্রে সেটা হয় না। ঠিক আছে, মানে ইংল্যান্ড থেকে একটা হাতি আফগানিস্তান পাকিস্তান হয়ে ভারতবর্ষে স্থলপথে এসে আসবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ। ডোলো হচ্ছে এখন আমাদের ওয়ান অফ দা জুনিয়র মোস্ট সোয়ান মেম্বার্স। আচ্ছা, এখানে দুটো ডোলোই আছে, মানে একজন এরকম ছোট ছিল, সাইজ ছোট কিন্তু ধানি লঙ্কার মতো তেজ, তাই নাম দেওয়া হয়েছিল ডোলো। তো সে এখন বড় হয়ে গেছে। এবার তারপরে আরেকজন এসছে, সে এই যে প্রশ্নটা করলো সে হচ্ছে ডোলো ভার্সন 2। সাইজে ছোট কিন্তু ঝালটা বেশ, সো ডোলো। আর কারো যদি কিছু প্রশ্ন করার থেকে করে ফেলে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমি একটা কথা বলছি অর্জুনদা। প্লিজ। হ্যাঁ, বলো। বলছি স্যার যে বললো 2013-র যে জল ঢাকার ইনসিডেন্টটা, ওটা আমি জানি, ওটা 7টা মারা গেছিল। কিন্তু তার আগে 2000, আমার সালটা ঠিক মনে পড়ছে না, হতে পারে 2009 কিংবা 10-এ 7টাতে আরো মারা গেছিল। ওটা হচ্ছে মরাঘাটের ওখানে, বানাহাটের আগে যে কালী মন্দিরটা আছে, বিন্দাগুড়ি। একটা রেল ব্রিজের মধ্যে কি না, রেল ব্রিজ জল ঢাকা, আর বানারহাটে যেটা হয়েছিল ওটা মরাঘাট করিডোরের মধ্যে। আচ্ছা ওই বানারহাট কলেজটার উল্টো পাশে। আচ্ছা, একটা এরকম হাতির কিলিং কিন্তু একটা রেল ব্রিজের ভেতরেও হয়েছিল, মেজর রেল ব্রিজের ভেতরে। হ্যাঁ, ওই তো, মানে ওইটা হচ্ছে তোমার জল ঢাকার ইনসিডেন্টে একটা হাতিকে ড্র্যাগ করে নিয়ে গেছে, ব্রিজের মধ্যে ঝুলছিল। আমি যেটা বলছি সেটা সম্ভবত 2009 কিংবা 10-এ। ওটা হয়েছিল বানাহাট আর বিন্নাগুড়ির মাঝখানে, ওই কালী মন্দির যেটা আছে, যেটা হচ্ছে মরাঘাট চৌপতি বলে, তার থেকে একটু আগে, মোটামুটি আপনার 1 কিলোমিটার আগে হবে। আচ্ছা, ওখানেও একটা ওই ডেটার ডিটেল পেয়ে যাবো, বিকজ ওখানে আমার এক সাংবাদিক ভাই কাম বন্ধু আছে, তো ও মেইন স্ট্রিম মিডিয়াতে ছিল বা এখনো আছে, তো ওর কাছে এই পুরনো স্টোরি থাকবে হয়তো। হ্যাঁ, রনি চৌধুরী মনে হয়। হ্যাঁ, বুঝলাম না, রূপম কিছু একটা বললো বোধ, আমি বুঝতে পারলাম না। রনি চৌধুরীর নাম কি ওর? না, রনি না। আচ্ছা। আরেকটা জিনিস স্যার, আমি আরেকটা জিনিস বলতে চাই। আপনি যে ম্যানিটার এলিফ্যান্টার কথা যেটা বলছিলেন, হ্যাঁ, সেটা যখন আমি ফরেস্ট ডিপার্টমেন্টে ঢুকি, জয়েন করি, তখন আমি ওই হাতিটা সম্বন্ধে জানি। তো তারপরে ওই হাতিটার সম্বন্ধে আমি একটু খোঁজাখুঁজি করি। তো ওখানে আমি একটা যে ইনসিডেন্ট পেয়েছিলাম যে ওই হাতিটা কেন ওরকম করেছিল, সেটার লাস্টে আমি একটা বহুগুণা স্যারের একটা বই আছে, ওখানে আমি ওটা মানে পেপারের মধ্যে TYY টাইমস অফ ইন্ডিয়াতে ওটা আছে কিছুটা। তো ওখানে আমি দেখেছিলাম যে ওই হাতিটা মানে ওরকম বিহেভ করছিল, কারণ হচ্ছিল ওর বাচ্চাকে নাকি নেপালে গুলি করেছিল। ইভেন যখন গুলি করার পরে বাচ্চাটা গুলিতে পায়ে লেগেছিল, তো কিছুদিন তারপরে ওকে মফ তাড়া করে। যখন তাড়া করে তখন বাচ্চাটা পিছিয়ে যায়, মাটাকে ওরা তাড়িয়ে নিয়ে আগে চলে যায়, এবং পরবর্তীতে বাচ্চাটাকে ওখানে মারা যায়, এবং বাচ্চাটাকে নাকি ওর মার সামনেই মাথাটা কেটেছে, মা দূর থেকে দেখেছে। ইভেন তখনও তারপরে যখন ও ইন্ডিয়াতে আসে, তখন জাবরাতে ওখান থেকে ও শুরু হয় ওর কিলিংটা, এবং ও সেম করতো, মানুষকে মেরে মানুষের মাথার এখান থেকে ফেলে দিত কেটে। এটা একটু হয়। আচ্ছা, এবার এটা বহুগুণা বাবুর বইতে আছে তো? হ্যাঁ, এবার উনি রেফারেন্সটা দিয়েছিলেন TOI এর স্টোরি, তাই তো? হ্যাঁ, TOI থেকে। TOI মানে হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, স্টোরিটা আমার। আচ্ছা, ঠিক আছে। সো আমি তো ঘটনাটা বললাম, ইট ওয়াজ আ ল্যাকটেটিং মাদার। আর আমি এটাও বললাম, পরবর্তীতে ডিএফও সাহেবকে বলেছিলাম যে স্যার, যখন মারার হলো তখন কোনো ইনকোয়ারি হলো না, মরে যাওয়ার পর এখন গুছিয়ে কি লাভ ওর? যদি মারার আগে ওটাকে ইনকোয়ারি করা উচিত ছিল। সেই সময়তে একটা লম্বা আলোচনা, কথোপকথন, এই বামন পক্ষীর যে ফরেস্ট অফিসটা, তার ভেতরে আমাদের এখানে CF যিনি ছিলেন সেই ভদ্রলোক, তারপর সেই সময় IG বোধহয় কামটা সাহেব ছিল, উনি। তো আমরা সবাই বসে অনেক এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল, এটা নিয়ে ভয়ঙ্কর রকম ভাবে থ্র্যাশ। আমার এক কলিগ ছিল স্টেটসম্যানে সেই সময়, নীরজ, ও এখন ছেড়ে দিয়েছে, প্রফেশন ছেড়ে দিয়েছে, ও অন্য বিজনেস করে।
নীরাজ এবং আমরা অত্যন্ত ভাবে এক্সাইটেড হয়ে গেছিলাম এখানে, যে হাউ ডু ইউ এক্সপেক্ট আস টু বিলিভ যে আপনারা হাতিটাকে এর আগে স্পট করে এদিকে বারবার করে বলছেন, যে আমরা বারবার জিজ্ঞেস করেছি আচ্ছা আপনি এখন যে জঙ্গলের মধ্যে যে হাতিটাকে মারবেন আপনি কি করে শিওর যে হাতিটা কিলিং করছে তাকেই মারলেন? তখন ওনারা বলেছিলেন না, প্রত্যেকটা হাতির ফিচার্স আলাদা হয়, তাদের চেহারা আলাদা হয়, আমরা এই ব্যাপারগুলো দেখে অভ্যস্ত এবং আমাদের ট্রেনিং এটা শেখানো হয়, সো আমরা পিন পয়েন্ট করে ফেলেছি। কারেক্ট। কিন্তু যখন মারা গেল তখন আমরা চেপে ধরেছিলাম যে একটা পুরুষ হাতিকে আপনারা পিন পয়েন্ট করেছিলেন, মারলেন একটা স্ত্রী হাতিকে, কি করে আমরা শিওর হব যে এটাই সেটা যেটা ক্লিং করছিল? কারেক্ট, এটাই সেটা। তার কারণ হচ্ছে এর দাঁতের মধ্যে রক্ত লেগে আছে, আর লাস্ট যে মানুষটাকে হ্যাঁ মাংসের টুকরো লেগেছে, ছিঁড়েছে যে লোকটাকে, লোক আই টেল ইউ, অনেক কিছু তো বলে বোঝানো যায় না, কি বিভৎস দৃশ্য। ও যেটা করতো সেটা হচ্ছে একটা পায়ে পা দিয়ে দাঁড়িয়ে আরেকটা পা ধরে টেনে ছিঁড়ে দিত। 3টা কেসে তাই করেছে। এবং সেই দিন ভোরবেলাতে, যেদিন ওকে মারা হলো, সেই দিন ভোরবেলাতে 2টো ছেলেকে তাড়া করেছিল, ছেলে দুটো বাঁশঝাড়ের মধ্যে ঢুকে গিয়ে বেঁচেছে, ঠিক। এবং সেই ছেলে দুটো ভয়ঙ্কর ইনজিওর্ড হয়েছিল, তারপরও বেরিয়ে আসে কোনায় একটা বাড়ি 7-8 ফুট উঁচুতে ওর প্ল্যাঙ্ক করা, সেই প্ল্যাঙ্কের বারান্দা, তার মধ্যে বুড়ো লোকটা বাইরে আওয়াজ হয়েছে বলে এসছে, আর হাতিটা ওই বাড়ি ঘরের রেলিং সহ বুড়োটাকে ধরে টেনে নামিয়ে নিয়েছে এবং তাকে ছিঁড়েছে। এবং এই যে ওকে, এবং সত্যি কথা বলতে কি রাগে ওটাকে চিউ করেছে ইভেন, কিন্তু জবরদস্তি চিউ করেছে। বরঞ্চ এটাকে তো এইভাবে এক্সপ্লেন করতে হতো যে কোনো একটা কারণের জন্য এইরকম হার্ডকোর হার্বিভোর একটা অ্যানিমাল সে ফ্লেশ চিউ করে ফেলেছে, কতখানি এক্সাইটেড ছিল। বাট সেটা না করে একজন সাংবাদিক হিসেবে লজ্জা পাই যে মিডিয়া, সংবাদ জগৎ, আমাদের রাজ্যের ভার্নাকুলার মিডিয়াম, বাংলা কাগজগুলো তখন একে এর মধ্যে থেকে একটা সুন্দর সনসনাতি গল্প খুঁজে বের করে নিয়ে এসেছিল, এবং যাতে মানুষের গায়ে ছ্যাঁকা লাগে, একে ভূত বানিয়ে দিল হাতিটাকে। যাই হোক, ইভেন আমি দেখেছি অনেক মিডিয়া আছে, লোকাল চ্যানেলগুলো আছে, ওরা বলে যে সাপ ঢুকে গেলে আতঙ্ক ছড়িয়ে গেল, হাতি ঢুকে গেলে চাঞ্চল্য আতঙ্ক ছড়িয়ে গেল। আরে তোমরা মিডিয়া, তোমরা ওটাকে অন্যভাবে লাইট করো। তখন কিন্তু এইসব ফেসবুক পেজ বা লোকাল মিডিয়া টিভি চ্যানেল এসব ছিল না। হ্যাঁ, দ্যাট ওয়াজ 2002। সেই সময়তে ইলেকট্রনিক মিডিয়া বলতে আমাদের এদিকে একমাত্র ইটিভি থেকে এখানকার ফিড যায়, সেটা দেখা যায় টিভিতে, তার বেশি আর কিছু নেই। আচ্ছা, ইটিভি আছে আর বোধহয় আর 2-1টা বোধহয় ছিল, বাট এই কনসেপ্টই ছিল না যে যার ইচ্ছা সে একটা ফেসবুক পেজ খুলে নিয়ে সেটা একটা খবরের কাগজ হয়ে যাবে, রাইট? এরকম কোনো কনসেপ্টই ছিল না তখন। কাজে যারা ছড়িয়েছিল তারা দায়িত্বশীল এবং তারা এস্টাবলিশড মিডিয়ার লোক, কাজেই অপরাধটা আরো বেশি। যে নিজে জানেনি বোঝেনি বলে করে ফেলেছে ভুল, সেটা আলাদা কথা, আর আমি জেনে ভুল করছি শুধুমাত্র সেন্সিটাইজ করতে গিয়ে, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ব্যাড। যাই হোক, ঠিক। হ্যাঁ, তো আমি জানতাম না যে বহুগুণা বাবু তার বইতে আমার স্টোরি রেফার করেছে। ভালো। শুভশ্রী, তুমি জিজ্ঞেস করে নাও, কারোর কিছু জিজ্ঞেস করবে নাকি, নাহলে তারপরে। আর কারোর তো কোশ্চেন থাকলে তোমরা আনমিউট করে বলতে পারো, কারণ আমরা শেষের দিকে চলে এসেছি। কারো কোনো প্রশ্ন আছে? আর আমার মনে হয় আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। হ্যাঁ, আমার মানে এই প্রশ্নটা বিগত মানে প্রায় 15 বছর থেকে মাথায় ঘুরে যাচ্ছে। সেটা হচ্ছে, এই যে এত কিছু হচ্ছে হাতি নিয়ে, ঠিক আছে, কম তো কিছু হচ্ছে না, সব থেকে বেশি চর্চা মনে হাতি এখন ওয়াইল্ড লাইফের মধ্যে। তো আলটিমেটলি যে হাতি মানুষ সংঘাত যে একটা শব্দ তৈরি করা হয়েছে, সেটা একটা ফ্লারিশ হয়েছে ব্যাপারটা,
তোমার পার্সপেক্টিভ থেকে বা কি সংরক্ষণের কি বার্তা, মানে মানে এটা সলিউশনটা কি হতে পারে? সলিউশন তো প্রচুর আছে, বাট হোয়াট ইজ দ্য মেজর সলিউশন? মানে কোন জিনিসটা মানুষকে করতে হবে, যেটা করলে অ্যাটলিস্ট এই প্রাণীগুলো না হলে ওর জায়গাগুলো অ্যাটলিস্ট বাঁচে? অভিযান, এটা ইটস এ ভেরি বিগ কোশ্চেন। আমি ইনফ্যাক্ট এই টকটার জন্য আমি যখন আমার নিজের পুরনো স্টোরিগুলো ঘাটছিলাম, তখন আমি দেখতে পেলাম যে বিগত 27 বছরে হাতি সম্পর্কিত স্টোরি আর্টিকেল আমি না হলেও 200 লিখেছি, কি 200-র উপরে লিখেছি হাতি সম্পর্কিত আর্টিকেল। তার মধ্যে ওই 2000 সাল থেকে নিয়ে 2003 পর্যন্ত সংখ্যায় বেশি, তারপরেরগুলো হয়তো সংখ্যায় কম, কিন্তু পার্সপেক্টিভ স্টাডি। তো এই জায়গাটাতে কি করা যেতে পারে? আজকে গ্যাপটা তো কোনখানে হয়ে যায়, ডেভেলপমেন্ট কি তাহলে ইয়ে হবে না? মানে এই ডক্টর সুকুমারের সাথে একবার আমি কিছু জিনিস ওনার কাছ থেকে বোঝবার চেষ্টা করছিলাম, এবং আমি খুব লাকি যে আই রিমেইন্ড ভেরি ক্লোজ টু বিস সাহেব, এসএস বিস্ট, ফ্রম দ্য ভেরি বিগিনিং। এবং আমাকে উনি অনেক কিছু শিখিয়েছেন। একদিকে সম্পদ সিং বিস, একদিকে সুকুমারন, আরেকদিকে পার্বতী বড়ুয়া। ঠিক, পার্বতী বড়ুয়া তো ঠিক আছে, শি ইজ অ্যাবসলিউটলি ফিল্ড পারসন, কিন্তু থিওরিটিশিয়ান তো এরা। এবার ঘটনাটা হচ্ছে এদের কাছ থেকেও কথা প্রসঙ্গে আমাকে একটা ইনসাইট দিয়েছিলেন এসএস বিস্ট। একটা রেল গাড়ি, এই রেল লাইনে কাটা পড়া হাতি, তাকে নিয়ে কিলার ট্র্যাক বলে ফ্লেয়ার আপ করা, সেই নিয়ে বড় করে স্টোরি করা। ইনসিডেন্টালি একটা স্টোরি আমার বেরিয়েছে, সেই দিনই বিস সাহেব এসছেন শুকনা বনবাংলো, দার্জিলিং থেকে নামছে, আমরা দেখা করলাম শুকনা বনবাংলোতে। উনি ডাকলেন যে আমি এসছি, আজকে বেরিয়ে যাব, যদি আসো তো একসাথে আমরা খাবো। ভালো কথা। তো আমি গিয়ে যখন ওনাকে বললাম যে আপনারা কিছু একটা করুন, যে মানে এই রেল লাইনগুলোতে তো মেরে মেরে শেষ করে দেবে, তখন উনি একটা দুর্দান্ত কথা আমায় বলেছিলেন, হচ্ছে থিঙ্ক ইন রিয়েলিস্টিক টার্ম। তোমার ইমোশন দিয়ে কাজ হবে না। একটা হাতি মারা গেছে, তুমি ইমোশনাল, তুমি এই রেল লাইন যে সোসাইটি অ্যান্ড ইকোনমিককে যে কন্ট্রিবিউট করছে নর্থ ইস্টকে, আর এই রেল ট্র্যাকটা তাতে যা কন্ট্রিবিউট করে, তুমি কি সেটা ডিনাই করতে পারো? অ্যান্ড হোয়াট ডু ইউ এক্সপেক্ট যে একটা গোটা ট্রেন, ফুল লোডেড ট্রেন, সে সাডেন ব্রেক করে তার 3000 যাত্রীর লাইফ জিওপার্ডাইজ করবে একটা হাতিকে বাঁচানোর জন্য? উত্তরবঙ্গের 400 হাতির মধ্যে একটা হাতি যদি মরে যায়, অ্যাজ এ হোল আমি যদি খুব ওপর থেকে দেখি, তাহলে ইকোসিস্টেমের বিরাট কিছু ক্ষতি হবে না। থিঙ্ক ইন রিয়েলিস্টিক টার্ম। কিন্তু হ্যাঁ, এইভাবে এগুলো এটা চলতে পারে না, আমরা প্রত্যেকটা মৃত্যুকে অ্যাকসেপ্ট করতে পারি না। সো কিছু কনস্ট্রাকটিভ ভাবতে হবে, যেটা বোথ সাইডের উইন উইন সিচুয়েশন হবে। আমি একটা রেল বোর্ডকে, সেই সময়তে আমাদের বাসুদেব বাবু, সিপিআই এর বাসুদেব বাবু ছিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, আর আরএসপির অবনীদা ছিলেন আমাদের আমাদের কুচবিহারের বা কোনো জায়গায় রাজ্যসভার এমপি, এবং উনি এই রেলওয়ে বোর্ডের মেম্বার ছিলেন। অবনীদার মাধ্যমে আমি বাসুদেব বাবুকে, রেলওয়ে বোর্ডকে একটা কথা বলেছিলাম যে আমি তো একজন জার্নালিস্ট হিসেবে নিজের কথা বলে তো বলতে পারি না, তাই বলেছিলাম যে এনভায়রনমেন্টালিস্ট এখানে যারা, তারা এরকম ভাবে চাইছে, এই বলে আমি বলেছিলাম। বাট অ্যাবসলিউটলি ইট ওয়াজ মাই আইডিয়া। এই জঙ্গলের ভেতরে হাতি কাটা পড়ার সবচাইতে বড় কারণ হচ্ছে স্পিড। এবং কোনো মামলাতে কোনো লোক স্পিডে, কোনো ট্রেনের ধাক্কায় যখন হাতি মারা যায়, ড্রাইভার গার্ড কিন্তু প্যানেলাইজড হয় না, হতে পারে না, বিকজ ওরা ওদের জায়গাতে ঠিক ছিল। রেলগাড়িতে কিন্তু ড্রাইভার চাইলেই স্পিড বাড়াতে পারে না, চাইলেই স্পিড কমাতে পারে না, তাকে গাইডলাইন দেয়া থাকে, কশনও দেয়া থাকে, সেই কশনগুলো মেনটেন করে সেই স্পিডের মধ্যে যেতে হয়। এবং রেলের এই কাগজপত্র এতটাই টাইট যে ওদের পক্ষে তার থেকে বাইরে বেরিয়ে গেলে পানিশমেন্টের চান্স যথেষ্ট আছে। তার মানে যে স্পিডটা থাকে সেটা ওর কাছে অ্যালাউড থাকে। যদি আমরা এই রেল ট্র্যাকটাতে, আমার সৌভাগ্য হয়েছে এটাকে, এই রেল ট্র্যাকটা কনভার্সনের আগে ট্রলিতে করে, ওই হাতে টানা, যেটা এরকম ভাবে টানে, সেই হাতে টানা ট্রলিতে করে জঙ্গলের মধ্যে দিয়ে কয়েকবার আপ ডাউন করা। এবং এই কার্ভেচার যেগুলো, এই কার্ভগুলোর মধ্যে ভিজিবিলিটি হচ্ছে সে 500 মিটার্স, কিন্তু রেলের জঙ্গলের জন্য ভিজিবিলিটি হচ্ছে 500 মিটার্স। ওয়ারাজ রেলের যে নিয়ম, সেই নিয়মে স্পিড লিমিটটা দেয়া হয় হচ্ছে এই ট্র্যাকের যে কার্ভেচার, তার উপরে এই ট্রেনটা কোন ইঞ্জিনে চলছে, বা প্যাসেঞ্জার ট্রেন বা গুডস ট্রেন, ওদের এই সমস্ত বিষয়ে এদের প্রোটোকল রেডি করা আছে।
তো এই জায়গাটাতে ওকে যা স্পিড অ্যালাউড আছে ও সেই স্পিডে চালাচ্ছে, তাতে ভিজিবিলিটি যদি 500 মিটারের মধ্যে কম হয় তা আছে, তাতে কিছু করার নেই। মজার জিনিস হলো যে যখন নাকি এই 500 মিটারটাকে আমি সামনে 500 মিটারের ওপরের ট্র্যাকের ওপরে হাতি দাঁড়িয়ে আছে, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না, বাট আমাকে অ্যালাউ করা আছে যে স্পিড, সেই স্পিডে ব্রেক করলে আমার থামতে থামতে 3 কিলোমিটার বেরিয়ে যাবো। একটা ফুল লোডেড একটা 14 বগি না হলে পরে একটা প্যাসেঞ্জার ট্রেন কমার্শিয়ালি ভায়াবল হয় না, 14টা বগি থাকতে হয় তাতে। সেই 14টা বগিতে যদি প্যাসেঞ্জার ভরে নিয়ে একটা ট্রেন রওনা হয়ে যায়, তাহলে সেই ট্রেনটাকে 40 কিলোমিটার স্পিড থেকে থামতে 1.5 কিলোমিটার টাইম লাগে, 1.5 কিলোমিটার লেন্থ লাগে, ও যদি জাস্ট 40 kmph থাকে। এবার আমাদের এই জঙ্গলের ভেতরে অনেকগুলো জায়গা আছে যেখানে রেলের নিজস্ব সিস্টেম অনুযায়ী হয়তো 60 বা 80 কিলোমিটার পর্যন্ত স্পিড লিমিট দেওয়া আছে, বা 40ও দেওয়া আছে। এবার সেখানেও যদি একজন ড্রাইভার দেখতে পায় যে রেলের লাইনের উপরে হাতি আছে, তার মানে ও তো দেখতে পাচ্ছে ওটা 500 মিটারের মধ্যে, কারণ ওখানে জঙ্গলের জন্য ভিজিবিলিটি 500 মিটার, ও 1000 ব্রেক করলেও দাঁড়াতে পারবে না। আর ও যদি তখন অত্যন্ত জোরে ব্রেক করে, দ্যার ইজ এভরি পসিবিলিটি যে পেছনের দুটো কোচ উল্টে যাবে, সো ওকে র্যাম করে দিতে হবে। ইটস এ টেকনিক্যাল প্রবলেম। তো এই জায়গাটাকে রেল বোর্ডকে আমি বলেছিলাম যে রেল দপ্তরের প্রত্যেকটা লোককে, ড্রাইভার অ্যান্ড গার্ড, তাকে ল অ্যাবাইড করতে হবে বলে তো সে টাইম মানতে হবে বলে সেই স্পিডে চলছে, তাকে যা মিনিমাম দেয়া আছে স্পিড লিমিট, সেই স্পিড লিমিটে দেয়া চলছে। তো ওইখানে জঙ্গলের মধ্যে দিয়ে যখন রেল লাইনগুলো যায় কোনো রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে বা ফরেস্টের মধ্যে দিয়ে, সেইটুকু জায়গার জন্য কি আমরা স্পিড লিমিটটাকে ইনস্টেড অফ অল আদার থিংস ভিজিবিলিটি ফ্যাক্টরের উপরে করতে পারি না? আজকে আমরা যদি ওই ট্রেনটার স্পিড লিমিটটাকে ওখানে এরকম ভাবে দেয়া থাকে, তোমাকে টেকনিক্যালি দেয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার এই রেল কন্ডিশনের জন্য, বাট সিন্স ওখানে 500 মিটার হচ্ছে ভিজিবিলিটি, তো 500 মিটারের মধ্যেই যদি এই ট্রেনটাকে থামতে হয় তাহলে ওকে 20 কিলোমিটার স্পিডে চলতে হবে। ফাইন, তাহলে আমরা যদি জঙ্গলের এরিয়ার জন্য রেলের কানুনটা এরকম হয় যে জঙ্গল লিমিট একটা থাকবে আর রেলের স্ট্যান্ডার্ড লিমিট, হুইচ এভার ইজ লেস, সেটাকে ফলো করতে হবে শুধু জঙ্গলের মধ্যে। তো এইটা রেল বোর্ড যদি করে তাহলে পরে ব্যাপারটা হয়ে যায়। এবং এই জায়গাটা অনেকটা দূর পর্যন্ত এসেছিল, রেল বোর্ড থেকে আমাকে বলা হয়েছিল যে তোমাদের, তো আপনি যাদের কাছ থেকে জেনেছেন যে এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশনস এই জিনিসটা চাইছে, তাদেরকে বলুন একটা লিখে আমাদেরকে ডেপুটেশন করে দিতে। রেল বোর্ডের হাতে দিয়ে দেয়া মানে হচ্ছে আমি একবার একদম মাথায় পৌঁছে গেলাম। কিন্তু আনফরচুনেটলি এই বিষয়টা আমি তখন অ্যাক্টিভিস্টদের বুঝিয়ে উঠতে পারিনি। সো নোবডি went to meet those railway board members in NGP rail station, যেখানে অ্যাপয়েন্টমেন্টটা আমি বানিয়ে রেখেছিলাম। ইট ওয়াজ এ বিটার এক্সপিরিয়েন্স। তো এইরকম আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা দিক চিন্তা করে কোনো একটা প্রসিডিওর নিলে হবে না, আমরা পারবো না। আজকে কেন নকশালবাড়ি যাওয়ার পথে হাতিগুলো ছড়িয়ে গেছে? রাস্তাটা চড়া হয়েছে, একটা হাতি একা দাঁড়িয়ে পুরো রাস্তাটাকে গার্ড করতে পারে না, রাস্তাটা চড়া হয়ে গেছে, সো লঙ্গিটিউডনালি হাতিগুলো মুভ করতে থাকে রাস্তা ধরে, কাজে অনেকখানি জায়গা জুড়ে যেখানে সেখানে হাতি বেরোয় ওখানে। কিন্তু আমরা কি এটার জন্য এশিয়ান হাইওয়ে রাস্তাটা হবে না এটা কি করতে পারতাম না? তো তো হবেই। আরে আমরা এটা পারিনি, লাটাগুড়িতে ফ্লাইওভার হয়েছে, লাটাগুড়ির ওই রেল লাইনটা দিয়ে যখন ফ্লাইওভারটা হলো, গাছগুলো কেটে ফেলা হলো, তখন কটা ট্রেন চলতো? আমাদের তো অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন প্রচুর আছে, ইনক্লুডস ঐরাবত। তো আমি ছোট মানুষ, আমি খবর লিখে পেট চালাই, আমি যেটুকু দেখি সেটুকু দেখে নিজের মতো করে ভাবার চেষ্টা করি, কিন্তু আমার সেই স্ট্যামিনা নেই যে আমি অ্যাক্টিভিজম করব। আই ক্যানট ডু দ্যাট। হোয়াট আই ওয়ান্টেড টু ডু, যে অ্যাক্টিভিস্টদেরকে মুভমেন্ট করে আন্দোলন করে বিষয়টাকে রেল বোর্ড পর্যন্ত পৌঁছাতে যে 7 বছর 8 বছর টাইম লেগে যেত, সেইটা আমি শর্ট করে দিয়েছিলাম। স্ট্রেইট ওয়ে দে কুড হ্যাভ রিচড রেলওয়ে বোর্ড, এবং রেলওয়ে বোর্ড মিনিস্ট্রি বোর্ডকে রিপোর্ট করে। সো ওরা চাইলে পরে এই সাবক্লজটুকু আইনের মধ্যে ঢুকিয়ে দিতেই পারত, কিন্তু চাওয়াতে হবে। তো সেই চাওয়ানোর জায়গাটাতেই তো আমি কাউকে কনভিন্স করিয়ে উঠতে পারিনি। মেবি পিপল টুক মি ভেরি লাইটলি বিকজ আই ওয়াজ দেয়ার নেক্সট ডোর বয়। সব জায়গাতে এটা হয়, এটা আমাদের একটা মাইন্ডসেট, এনিথিং বিগ হ্যাজ টু বি ফ্রম আ বিগার সিটি।
or anything big has to be done by a big man. আমার পাশের বাড়ির ছেলেটা কখনোই বড় অঙ্ক সলভ করতে পারবে না। এটা একটা কমন syndrome, যে কারণে হয়তো people didn't take me very seriously, so I kept on working the way I like. Thank you very much. Thank you so much, sir, for such an insightful and thought-provoking session. আজকের আলোচনার মাধ্যমে কিন্তু আমরা হাতি এবং মানুষ বন্যপ্রাণীর যে সংঘাত সেটাকে কিন্তু আমরা একটু অন্যভাবে দেখার একটা সুযোগ পেলাম। আর একই সঙ্গে সাংবাদিকতা এবং কোনো ঘটনা মানুষের সামনে কিভাবে তুলে ধরা উচিত সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। Once again, a very special thank you to Devashish sir for sharing his valuable experience and perspective with us today. এই ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে তে আমাদের মনে রাখা উচিত হাতি শুধু খবরের কিন্তু একটা বিষয় নয়, বিমলদা, তারা পরিবেশের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আর তাদের সম্পর্কে সঠিকভাবে জানা ও বোঝাই হলো তাদের রক্ষা করার কিন্তু প্রথম ধাপ। So, with this thought, here we are ending our session on elephants through the eyes of journalism. সবাইকে অনেক ধন্যবাদ। Thank you. আমাদের বিমলদা কিছু একটা, বিমলদা আমাদের মাছ না বিমলদা না থ্যাংক যেটা ইউ বলছিলেন বলতে, হ্যাঁ আমাদের জঙ্গল বিমলদাও আছেন। হ্যাঁ, জঙ্গল, না, না। কিন্তু আমি আমাদের এই বিমল দেবনাথ আমি দাদা পুরোটাই শুনলাম, খুব ভালো বলেছেন। অনেক কিছু, অনেক ইনফরমেশন হতে পারে যে হয়তো আমার দিক থেকে আমি ভুল বলেছি। না 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 আমি বলছি একটা এলিফ্যান্ট ডেতে ভালো একটা আপনি বক্তব্য দিয়েছেন। জানি না এটা আপনার জুনিয়র যারা আপনার উত্তরসূরি তারা কতটা শুনবে, জার্নালিজম নিয়ে যারা কাজ করছেন। এটা 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 ওদের পক্ষে যারা শুনছে না বা শুনতে পাবে না বা শুনে কাজ করবে না, সেটা আমাদের সবারই দুর্ভাগ্য। কেন জার্নালিজম একটা আমাদের পিলার, ওটা তো একটা পিলার, একটা নাহলে ঘরটা একদিকে টিল্ট হয়ে যাবে। যত ভালো সাংবাদিক থাকবে তত এইসব জিনিসগুলো, যেটা আপনার অনেকগুলো বিষয় জানলাম যেটা জানতাম না, এরকম অ্যাক্টিভিস্টদের একটা সুযোগ হয়ে যাওয়াটা, সেটা সত্যিই দুর্ভাগ্য আমাদের। কোনো একটা ডিপার্টমেন্ট তো সমাজের ভিতর থেকেই আসে এবং তার কিছু বাধ্যবাধকতা থাকে অবশ্যই এবং অবশ্যই সেটা আমরা অনেকেই চাইতাম যে আমরা কিছুটা প্রেশারাইজড হই, যাতে আমরা বলতে পারি উই আর প্রেশারাইজড, আমরা এটা করতে পারবো না। কিন্তু যদি এমনি ছেড়ে দেওয়া হয় না, তখন কেউ কাজ করে না। তো প্রেশার গ্রুপগুলো ঠিক মতো কাজ করছে না, এটা একদম স্বীকৃত। মানে যারা অ্যাকচুয়ালি প্রেশার গ্রুপের প্রিভিলেজ গ্রুপ, তারা তো ভালো কাজ করবে না। প্রিভিলেজ হচ্ছে তো জীবন প্রেশার গ্রুপ অ্যাক্টিভিস্টদের মধ্যে অনেকে, হয়তো নিশ্চয়ই এক্সেপশনস আছে, কিন্তু অ্যাক্টিভিস্টদের যে অ্যাক্টিভিজম, সেই অ্যাক্টিভিজমটা এমন, তাতে ওদেরকে অ্যাটলিস্ট প্রেশার বলা যায় না। না না স্পেশালি আমাদের নর্থ ইস্টের মধ্যে, পশ্চিমবঙ্গের আমরা যারা এসব নিয়ে চিন্তা করি, আমাদের মানে দাঁত নখ কিছুই নেই বলতে হয়। কেন ভারতবর্ষেই উদাহরণ আছে যে এলিফ্যান্টের এলিভেটেড রোড হয়, রাস্তা এলিভেন্টের জন্য এলিভেটেড হয়। এই যে নকশালবাড়ির কথা বললেন আপনি, এই কথাগুলো এশিয়ান হাইওয়ে হোক, কোনো ক্ষতি নাই, এলিভেটেড ওয়ান। কিন্তু আমাদের দাঁত নখ এত কম, আমরা যে এত কম মানে জানি না। আমরা যে বললেন না নেক্সট ডোর বয় হলে আমাদের কথা কেউ শোনে না, এটা সত্যি। এবং একটা আজকে এলিফ্যান্টেতে একটা কথা বলে, আপনার অভিজ্ঞতাগুলোর সাথে আমার জীবনের অনেকগুলো অভিজ্ঞতা মিলে গেছে। এবং এলিফ্যান্টেতে এটাই বলি যে এলিফ্যান্ট কিন্তু আপনার দু রকম অ্যাক্টিভিটি করে, একটা হচ্ছে এগ্রেসিভ অ্যাক্টিভিটি, একটা হচ্ছে নর্মাল মানে কোএক্সিডেন্টাল। আমাদের উত্তরবঙ্গে যতগুলো মৃত্যু হয় তার মধ্যে মানে এক্সিডেন্টাল বা কোইন্সিডেন্টাল মৃত্যু বেশি হয়। কিন্তু এগ্রেসিভ যেটা আমাদের ওটা হয়েছে আপনার নকশাবাড়িতে যেটা হয়েছে, বা আমার জীবনে ঘটেছে, তিতিতে ঘটেছে, বা শাইলিতে টি গার্ডেন ঘটেছে, তার পিছনে কারণ থাকে হাতি ভোলে না। এবং হাতির বিশেষ করে বাচ্চা হাতির প্রতি, এবং এগ্রেসিভ যে একটি কিলিং গুলো করে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফিমেল এলিফ্যান্ট করে, যেহেতু ওরা সোশ্যাল এনিম্যাল এবং ওরা যেহেতু সমাজের কর্তা হয়, ওরাই কিন্তু এগ্রেসিভ কাজটা করে। এবং কোনোদিনই হাতি মানুষের মাংস খায় না, কিন্তু এগ্রেসিভ এলাকাটা করবে। হাতি মনে রাখে, হাতিকে যত টর্চার করবেন আপনি, স্পেসিফিক টর্চার করবেন হাতি আপনাকে স্পেসিফিক রিটার্ন দেবে। আমি তো ওয়েট করছি সেই ভলভো গাড়ির ড্রাইভারটা, তাকে কবে হাতি পায়ে চিড়ে ফেলবে। সামডে ইট উইল হ্যাপেন। কেন দ্যাট এলিফ্যান্ট বালির গাড়ি
ওই না 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 ওই একটা জেসিবি দিয়ে একটা হাতি একটা টাওয়ার ভাঙছিল, কারেক্ট। হ্যাঁ ওই বাগানের ভিতরে। আমি ওয়েট করছি যে ওই হাতিটা ওকে কবে ওকে হিমেল খুঁজে বের করে। খুঁজে বের করবে, হাতিটা ইনজিওর্ড হয়েছিল। ইনজুর্ড হয়েছিল। অত এলিফেন্টে যেটা বলবি আমরা শুধু উই শুড রেসপেক্ট দ্য ব্রেইন অ্যান্ড মেমোরি অফ এলিফেন্ট। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ওই Very হাতিটা good, মারাও গেছে, ওই হাতিটা পরবর্তীকালে মারাও গিয়েছে। তাহলে তো আর কোনো রিভেঞ্জের কোনো ব্যাপার হ্যাঁ, নেই। ওকে তো ওই ইন্টারস্পেসিফিক ফাইটে মারা গেছে বলে রিপোর্টেড হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি ইন্টারস্পেসিস ফাইট হয়নি, ওই না, ইনজুরিতেই একটু মারা গেছে। হ্যাঁ। আমাদের এগুলো আমাদের দপ্তরে কিছুটা মানে কাওয়ার্ডনেস আছে, আমরা সত্যিটাকে সত্যি কথা বলতে পারি না। সত্যিটাকে সত্যিভাবে বললে মানুষের সাহায্য পাওয়া যায়। বিমলদা, সত্যিটাকে সত্যি করে বের করে নিয়ে আসার জন্য প্রেসার গ্রুপও কি আছে কিছু? না, সেটা প্রেসার গ্রুপ না, আমি কারোটা বলবো না। আমি যখন নিজেরটা করতে পারি না অন্য কেউ, আমিও তো নিজে করতে পারি না, আমারটা আমি বলবো। আমাদেরও এটা আমি তাই মনে করি, আমি সারা জীবন তাই মনে করেছি যে হোয়াট অফেন্স ইজ কমিটেড ইন মাই জুরিসডিকশন, দ্যাট ইজ নট, I am not responsible at that, so I should hide the offense. Right. I should highlight the causes. তাহলে এটা আমি যদি কারণটা জানাতে পারি তাহলে তো সলিউশন হবে। দোষী নির্দোষী খুঁজে বেরিয়ে তাতে বিষয়টা মেটে না, বিষয়টা মেটে হচ্ছে কারণটা খুঁজে বের করতে হবে, কারণটা খুঁজতে হবে আমাকে। এই যে ওই বিমলদাও কিছু একটা বলছিলেন। বিমলদা, আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে বিমলদা, তাই শুনতে পাবো না। মাইক্রোফোনটা অন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোন শুনে? হ্যাঁ হ্যাঁ, আজ ওই আর ক্রসিং এই দুটো একটা বোধহয় প্রশ্নটা এসেছিল না, একজন ছাত্র বোধহয় করেছিল। করিডোর আর ক্রসিং, করিডোর খুব নয়েজ হচ্ছে, আপনার কথাটা শুনতে পাচ্ছি। করিডোর হ্যাঁ, করিডোর শুনেছেন? ওটা বোধহয় করিডোর কাকে বলবো আমরা আর ক্রসিং কাকে বলবো, এই প্রশ্নটা এসেছিল তো। না না, ও বলেছিল জাস্ট ওই শব্দটা শোনে তো, ও ক্লাস 5-এ পড়ে না 5-এ, তো ও জাস্ট ওই করিডোর শব্দটা শুনে সেই জিজ্ঞেস করেছিল করিডোর কাকে বলে। অভিযান দেখলাম ভালোই বললো। মূলত যেটা টেকনিক্যালি যেটা বলবো আমরা, করিডোর কোনটা বলবো, ক্রসিং কোনটা বলবো, দুটো ডিফারেন্ট হ্যাবিটেট যদি হয়, এনভায়রনমেন্টাল হ্যাবিটেট হয়, তখন সেটা ক্রস করে যাচ্ছে, সেটা আচ্ছা। আর হচ্ছে হবে সেম হ্যাবিটেট যখন এনভায়রনমেন্টটা থাকবে, সেটা হচ্ছে যেমন আমরা ওই যে কি বলে ওটা, নকশাল ভাইয়ের দিকে যে দেখো এলিফ্যান্ট ক্রসিং, ওটা ক্রসিং এরিয়া, ওই হ্যাঁ, ওটা হচ্ছে ক্রসিং, হচ্ছে সেম হ্যাবিটেট, দুপাশেই সেম হ্যাবিটেট, এখান থেকে ক্রসিং হচ্ছে। হবে এ পাশে যে হ্যাবিটেটটা রয়েছে, আদার সাইডে হ্যাবিটেটটা সামহাউ ডিফারেন্ট, তখন এটা যখন ক্রস করে যাবে তখন ওটাকে বলা করিডোর। হ্যাঁ, ওই ছাত্রের জন্য থ্যাংক ইউ ওকে, বলো স্যারকে থ্যাংক ইউ বল। তোর মনে নেই এই স্যারের সাথে চেঙ্গা নদীতে স্নান করলি? এই যে দুজন স্যার আছে, দুজন জেঠু, এই দুজনেই তো স্নান করেছিল নদীতে, মনে নেই তোর? মনে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাইকে অনেক ধন্যবাদ আজকের সেশনে আমাদের সঙ্গে থাকার জন্য। তো থ্যাংক ইউ স্যার, খুব ভালো একটা সেশন ছিল। হ্যাভ আ ওয়ান্ডারফুল লাইফ স্যার। থ্যাংক ইউ। সেম টু ইউ। ওকে, থ্যাংক ইউ। Good night. প্রত্যেক